হ্যালো বন্ধুরা, এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল। তো আজকে পরেরটুকু সহ সম্পূর্ণ গল্পটা আপলোড করা হয়েছে। যারা প্রথম সিজন শুনেছেন তারা একটু টেনে শুনে নেবেন, টাইম মেনশন করা আছে। আর যারা নতুন তারা সম্পূর্ণ গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন। একটু সময় নিয়ে গল্পটা শুনেন, কথা দিচ্ছি ভালো লাগবে। এটা গল্প নয়, বাস্তব কাহিনী। একটা ছেলে যখন হঠাৎ করে খারাপ হয়ে যায়, তখন সমাজের মানুষের চোখে শুধু খারাপ দিকটাই আগে পড়ে। হ্যাঁ, আমি যখন রাস্তায় বের হই তখন মানুষ আমাকে নিয়ে নানা রকম মন্তব্য করে, নেশাখোর, বাজে ছেলে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ছেলেটার খারাপ হওয়ার পেছনে গল্পটা যদি কেউ শুনতো, তাহলে কোনো এক অপরূপ মায়াবতীর পরিচয়টা হতো বেশ্যা। সমাজের মানুষ আরও বলে, ছেলেটা আগে আমাদের দেখলে মাথা নিচু করে চলতো, এখন পাশে বসে সিগারেট ধরায়। হ্যাঁ, আমি খারাপ। আমি কেন খারাপ হয়েছি সেই গল্পটা এখন আপনাদের শোনাবো। সবেমাত্র এসএসসি পাশ করে নতুন কলেজে ভর্তি হয়েছি। আজ কলেজের প্রথম দিন, তাই একটু ভাব নিয়ে কলেজে গেলাম। আজ তো কলেজে অনুষ্ঠান। হ্যাঁ, আজ আমাদের কলেজে নবীন বরণ অনুষ্ঠান, তাই সব ছাত্রছাত্রী সাজুগুজু করে আসছে। শুধু এদিক ওদিক তাকাচ্ছি, চারদিকে অচেনা কত ছেলে মেয়ে, সবাই নতুন ড্রেস পরে আসছে। আর আমি আর আমার বন্ধু শুধু দাঁড়িয়ে আছি কলেজের ক্যাম্পাসে। চারদিকে কত সুন্দরী রমণীর আনাগোনা, যেহেতু কলেজে নতুন তাই কাউকে তেমন চিনি না। তবে কি হয়েছে, দেখতে তো কোনো সমস্যা নেই, তাই দুজন মিলে দাঁড়িয়ে সুন্দরী মেয়েদের দেখতে লাগলাম। হঠাৎ আমার চোখ আটকে গেল একটা কোনায়, যেখানে প্রায় 6-7 জন মেয়ে দাঁড়িয়ে আছে। ওখান থেকে একটা মেয়ে লাল ড্রেস পরে দাঁড়িয়ে আছে, তাকে দেখে আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম আর ভাবতে লাগলাম কত সুন্দর একটা মেয়ে। আসলে আমি ছোট থেকেই একটু চঞ্চল ছিলাম, তাই সাগরকে বললাম, দোস্ত ওই মেয়েটাকে দেখ, কত সুন্দর, তোদের বাবি বানালে কেমন হয়? দোস্ত, মেয়েটা সুন্দর আছে, তবে এখন কিছু বলিস না, মেয়েটার সম্বন্ধে সবকিছু জানতে হবে। একটা কথা, কলেজে যেহেতু আজকে আমার প্রথম দিন, তাই তেমন বন্ধু নেই। স্কুল লাইফে যারা ছিল তারাই শুধু। তখন সাগর বলল, দোস্ত চল ওইদিকে যাই। তখন আমি বললাম, না তুই যা, আমি এখানে দাঁড়িয়ে থাকবো আর মেয়েটাকে দেখবো। হঠাৎ মেয়েটা আমার দিকে তাকায় আর চোখে চোখ পড়ে যায়। জানি না তখন কেমন লাগছিল, মনে হচ্ছে এখনই চোখটা সরিয়ে নেওয়া উচিত, নয়তো যদি মাইন্ড করে। এরপর অনেকবার এভাবে চোখাচোখ হয়, কিন্তু কারোর সাথে কারো কথা হয় নাই। হঠাৎ দেখি মেয়েটা আর তার বান্ধবীরা চলে যাচ্ছে। এটা থেকে আমি হাঁটতে লাগলাম তার পেছনে পেছনে। হঠাৎ একটা ছেলের সাথে ধাক্কা লাগলো, তখন আমি তাকে সরি বললাম, কিন্তু সে আমার কথা না শুনে ঠাস করে একটা চড় মারে। ওখানে আমার সাথে কেউ ছিল না, আর ছেলেটাও আমার থেকে সিনিয়র জানতে পারলাম। আর তার সাথে আরও কয়েকটা ছেলে আছে, তাই আমি তেমন কিছু না বলে সরি বলে চলে আসলাম। তখন আমি আবার মেয়েটার পিছনে যেতে লাগলাম। তখন ছেলেটা আবার আমাকে ঢাক দিল আর বলল, এই, তুই ওই মেয়েটার পিছু নিচ্ছিস কেন? কই না তো ভাইয়া, আমাদের বাসাটাও ওই রাস্তা দিয়ে। তখন ছেলেটা বলল, তুই এদিকে আয় আর এখানে দাঁড়িয়ে থাক, মেয়েটা চলে গেলে তারপর তুই যাবি। তখন আর কিছু বলতেও পারছে না আর সইতেও পারছে না, তাই ছেলেটার কথা মতো সেখানে দাঁড়িয়ে রইলাম। আর আস্তে আস্তে হারিয়ে গেল মেয়েটা, আর তখন আমাকে যেতে দিল ছেলেগুলো। এখন মেয়েটাকে কোথাও দেখা যাচ্ছে না। এক প্রকার কষ্ট নিয়ে চলে আসতে লাগলাম বাসায়। বাসায় যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম সৌরভ, সবেমাত্র এসএসসি দিয়ে কলেজে ভর্তি হলাম। কলেজে এসে একটা মেয়েকে দেখে ক্রাশ নামক জিনিসটা খেলাম। তবে সত্যি বলতে মেয়েটা খুব সুন্দর। আর কলেজে পরিচিত বলতে শুধু সাগর আছে, অন্যরাও আছে, কিন্তু সাগর আমার বেস্ট ফ্রেন্ড। তো এভাবে রাত হয়ে গেল। এখন কেন জানি খালি মেয়েটার কথাই মনে পড়ে, জানি না কেন। মেয়েটার সেই চাহনিটা এখনো আমাকে তার কথা ভাবাচ্ছে। যে করি হোক, মেয়েটার সাথে আমার কথা বলতে হবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের জন্য বেরিয়ে পড়লাম। মাঝ রাস্তা দেখে আমি আর সাগর একসাথে যাই, তারপর দুজনে মিলে কলেজে আসলাম। আমার চোখ দুটি তো শুধু সেই মেয়েটাকে খুঁজতেছে, কিন্তু কোথাও দেখতেছি না। মনটা যেন কিরকম করছে, মনে হচ্ছে মেয়েটাকে হয়তো আমি হারিয়ে ফেলেছি। আসলে এই প্রথম কোনো মেয়েকে দেখে ভালো লাগা কাজ করেছে, তাই হয়তো এরকম লাগছে। তখন আর কি করার, এখন তো ক্লাসে যেতে হবে, তাই ক্লাসে যাচ্ছি। তখন সাগর বলল, মামা, তুই তো প্রেম শুরু করার আগেই ছ্যাঁকা খেয়ে গেলি, তোর দ্বারা মনে হয় প্রেম হবে না রে।
এসব প্রেম তুই আমার উপর ছেড়ে দে, আমি প্রেম করি আর তুই শুধু দেখবি। বলেন তো এমন সময় কেমন লাগে? এমনিতেই মন খারাপ মেয়েটাকে দেখতে না পেয়ে, আর তার ভেতরে তার কাণ্ড। কোথায় বন্ধুর কষ্ট থেকে মেয়েটাকে খুঁজবে তা না, এখানে আরো কাঠা গায়ে নুনের ছিটা দিচ্ছে। কি বলবো, এখন তো তার দিন, বলুক, সময় আসলে আমিও দেখে নিব। তাই কিছু না বলে ক্লাসের দিকে যেতে লাগলাম। ক্লাসে গিয়ে দেখি মাত্র একটা বেঞ্চ খালি আছে, সব বেঞ্চে সবাই বসে গেছে। আসলে আমি মেয়েটাকে খুঁজতে খুঁজতে লেট করে ফেলেছি তাই, কিন্তু যে সিট খালি আছে সেটাতে একটা মেয়ে বসে আছে। তখন আমি বললাম, এক্সকিউজ মি, একটু চেপে বসেন। তখন মেয়েটা আমার দিকে ফিরে তাকালো, আর মেয়েটাকে দেখে আমার ভেতরের থার্মোমিটারটা 1000 ভোল্ট হয়ে গেল। তখন মেয়েটা কিছু না বলে চেপে বসলো, আর আমি তার পাশে বসলাম। কিন্তু আমার জন্য কিরকম লাগছে, নিজের ক্রাশের সাথে বসে আছি, কিন্তু মেয়েটা একবারও আমার দিকে তাকাচ্ছে না। একটু পর ক্লাসে টিচার আসলো আর সবার পরিচয় নিতে লাগলো। একে একে এই মেয়েটার কাছে আসলো। জানতে পারলাম মেয়েটির নাম শ্রাবণী। সেদিন আর কোনো ক্লাস করে নাই, শুধু পরিচয় পর্ব শেষ করে টিচার চলে গেল। আর এদিকে আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটা হয়তো সেটা লক্ষ্য করেছে। এভাবে 2টা ক্লাস হয়ে গেল, কিন্তু কেউ কারোর সাথে কথা বলতে পারছি না। তখন আমি মনে মনে ভাবলাম, না, মেয়েটার সাথে পরিচয় হওয়া দরকার, নয়তো পরে আমার সামনে দিয়ে অন্য কেউ মেয়েটাকে নিয়ে চলে যাবে। তাই আমি মেয়েটাকে বললাম, হাই, আমি সৌরভ, আপনি? কেন, আপনি কি কানে শুনেন না নাকি? শুনতে পাই, কিন্তু কেন এমনটা বললেন? 2 ক্লাসে যে আমার নাম বললাম, তবু কি শুনতে পাননি? তখন আমি একটু লজ্জা পেলাম, কি বোকার মতো প্রশ্ন করলাম। তখন আমি বললাম, ও হ্যাঁ, আপনার নাম তো শ্রাবণী। তখন মেয়েরা আর কিছু বলল না। আমিও আর কথা খুঁজে পেলাম না, তাই চুপ করে রইলাম। এভাবে সেই দিনটা কেটে গেল। পরদিন আবার কলেজে আসলাম। একটা কথা, এখন কিন্তু আরো কয়েকজনের সাথে পরিচয় হয়েছে। কলেজে গিয়ে আমার চোখ দুটিতেও শুধু তাকে খুঁজতেছে। তখন হঠাৎ তাকে দেখতে পেলাম কয়েকটা ছেলের সাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। তখন আমি তাকে ডাক দিলাম, এই শ্রাবণী। তখন শ্রাবণী আমাকে তাদের সামনে ডাক দিল, মানে ওখানে যেতে বলল। তখন আমি সেখানে গেলাম। তখন শ্রাবণী বলল, কি হয়েছে মিস্টার সৌরভ, এভাবে কলেজে এসে আমাকে ডাকাডাকি করছেন কেন? আসলে তোমার সাথে আমার কিছু কথা ছিল। হো মা, আমার সাথে আবার আপনার কি কথা থাকতে পারে? এটা বলে সে অবাক হওয়ার একটা ভাব নিল। আছে, একটু সাইডে আসতে হবে। তখন তার সাথে থাকা ছেলেগুলো বলে উঠল, যা বলার আমাদের সামনে বল, নয়তো কিছু বলতে হবে না, বাচ্চাদের মতো মুখে আঙুল দিয়ে এখান থেকে চলে যা। ওদের কথা শুনে মেজাজটা খারাপ হয়ে গেল, কিন্তু কিছু বললাম না, কারণ এখানে শ্রাবণী আছে। তখনই আমি বললাম, ভাইয়া, পার্সোনাল কথা কি এখানে বলবো নাকি? সব কথা এখানে বলতে হবে, আই মিন আমাদের সামনে। তখন শ্রাবণী বলল, আচ্ছা, আপনি যান, পরে না হয় আপনার সাথে কথা বলবো। এটা শুনে আমি সেখান থেকে চলে আসলাম। এভাবে কলেজ ছুটি হয়ে গেল, কিন্তু তাকে কোথাও দেখছি না। তখন তার বান্ধবীদের জিজ্ঞেস করলাম, তারা বলল সে নাকি তার বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গেছে। তখন আর কি, এক বুক হতাশা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ভাবতে লাগলাম, যে করেই হোক আগামীকাল শ্রাবণীকে আমার মনের কথা বলে দিতে হবে। তার পরের দিনে রেডি হয়ে একটু আগে কলেজে চলে গেলাম, যাতে শ্রাবণীকে একা পাওয়া যায়। কিন্তু না, তার কয়েকটা বান্ধবী ঠিক তার সাথে আছে। কিন্তু মনে মনে শপথ যেহেতু করেছি, তাই আজকে বলতেই হবে। তাই সেরকম ভাব নিয়ে তার কাছে গেলাম। তখন আমি তাকে গিয়ে বললাম, শ্রাবণী, তোমার সাথে আমার কিছু কথা ছিল, কিন্তু তুমি তো শুনলেই না। ও হ্যাঁ, বলো, কি বলবে, কিন্তু খুব তাড়াতাড়ি বলো, আমার আবার একটু কাজ আছে। তখন আমি বলতে লাগলাম, তোমাকে যেদিন প্রথম আমি কলেজে দেখেছিলাম নবীনবরণ অনুষ্ঠানে, তুমি লাল একটা ড্রেস পরে এসেছিলে। সেদিন থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এরপর থেকে তোমার সাথে অনেক কথা বলতে চেয়েছি, বা আমার মনের কথাগুলো বলতে চেয়েছি, কিন্তু তুমি তো একদিনও সুযোগ দাও নাই। তাই আজ বলে দিলাম, আই লাভ ইউ শ্রাবণী। এটা বলে তার দিকে একটা ফুল এগিয়ে দিলাম। ও, বলাই তো হয় নাই, আসার সময় একটা ফুল নিয়ে আসছিলাম। তখন শ্রাবণী আমার হাত থেকে ফুলটা নিল, আর যেটা বলল, তখন শ্রাবণী আমার হাত থেকে ফুলটা নিল, আর ফুলটা হাতে নিয়ে ছিঁড়ে আমার উপর ফেলে দিল। ফুলগুলো আমার উপর দিয়ে উড়ে উড়ে পড়ছে মাটিতে, আর শ্রাবণী দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আর তার সাথে থাকা তার বান্ধবীগুলো তো তখন শ্রাবণীকে বলতে লাগলো, এই তোরা দেখ, ছেলেটা মনে হয় পাগল হয়ে গেছে। এই, তুই কি নিজের চেহারা আয়নাতে একবার দেখেছিস? এই কলেজে হাজারো ছেলে আমার জন্য পাগল, আর এই নতুন পাগল আবার কোথা থেকে আসলো? যাও বাছা, বাসায় চলে যাও, আর আমার কথা ভুলে যাও, ওকে? তখন তারা সেখানে দাঁড়িয়ে হাসতে থাকে। মনের ভিতরে একটা খারাপ লাগা কাজ করে। জীবনে এই প্রথম কোনো একটা মেয়েকে ভালো লেগেছে, আর আজ সে আমাকে অপমান করে তাড়িয়ে দিল।
এদিকে আমার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। কেন জানি না জীবনে এই প্রথম কেউ আমাকে এতটা অপমান করলো। তবুও তো আমি তাকে ভালোবাসি, হয়তো আমাকে পরীক্ষা করার জন্য এরকম করছে। এটা ভেবে আমি ক্লাসের দিকে চলে আসলাম। এসে দেখি সাগর, সজল সবাই এসে গেছে। আমি সেখানে যাওয়া মাত্র সাগর বলল, কিরে, তুই কোথায় গিয়েছিলি? তোর চোখ মুখ এরকম কেন? আর তোকে কয়টা কল দিয়েছে? হ্যাঁ, তখন আমি পকেট থেকে ফোনটা বের করলাম। সত্যি তো 10টা কল দিয়েছে আমাকে। ফোন সাইলেন্ট ছিল তো, তাই বলতে পারি নাই। তখন আর কি, তাদের ভুলভাল বুঝিয়ে একটা বেঞ্চে বসে পড়লাম। সেখান থেকে স্পষ্ট শ্রাবণীকে দেখা যায়। ম্যাম ক্লাস করাচ্ছে, কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমি শুধু ওর দিকে তাকিয়ে আছি। সেটা শ্রাবণী লক্ষ্য করছে, কিন্তু কিছু বলছে না। হঠাৎ সে একটা খাতার পেজ ছিঁড়ে তাতে কিছু একটা লিখলো, আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুসকি মুসকি হাসছে, আর সেটা গোল করছে। হঠাৎ সে দাঁড়িয়ে পড়লো আর ম্যামকে ডাকতে লাগলো। ম্যাম, ওই যে দেখেন না, ওই বেঞ্চ থেকে যে ছেলেটা আমাকে এটা ঢিল মেরেছে, আর এতে কিসের কথা লেখা আছে? তখন ম্যাম কাগজের বাস করলো আর পড়তে লাগলো, শ্রাবণী, তুমি দেখতে যা খাসা মাল, তোমার সাথে এক রাত খাটাতে পারলে তো থাক, পরেটুকু আর না পড়ি, কারণ ম্যামও আর পড়ে নাই। এসব শুনে আমি তো বোকার মতো বসে রইলাম। কখন লিখলাম এসব আমি, আর কখনই বা তার দিকে ঢিল মারলাম? তখন ম্যাম আমাকে ডাক দিল আর সামনে যেতে বলল। আর ক্লাসের সবাই তো নানা রকম কথা বলছে। এখন সবাই মসজিদের ইমাম সাজলো, যেন তারা এসব কিছু বুঝে না। তখন আমি সামনে গেলাম। তখন ম্যাম আমার সামনে কাগজ দিয়ে বলল, এগুলো কি? হ্যাঁ, বিশ্বাস করেন ম্যাম, আমি এগুলো লিখি নাই। তাহলে কে লিখেছে? জানি না ম্যাম। বুঝতে পারছি, এমনিতে স্বীকার করবে না, তাই তো? ঠিক আছে, আমি প্রিন্সিপাল স্যারের কাছে যাচ্ছি। তখন ম্যাম সে কাগজটা হাতে নিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে গেলেন। বুঝতে পারছি না কি করব। এখন যদি স্যার কলেজ থেকে আমাকে বের করে দেন? মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি। কলেজ থেকে বের করে দিলে বাসা থেকে কি পরিমাণ চাপ সহ্য করতে হবে, সেটা একমাত্র আমার মতো যারা মধ্যবিত্ত তারা বুঝতে পারবেন। তখন ম্যাম চলে যায় আর আমি শ্রাবণীর দিকে একবার তাকালাম। আমার চোখে পানি, তবু স্পষ্ট দেখতে পেলাম শ্রাবণী মুসকি মুসকি হাসছে। এটা দেখে আমি আর ক্লাসরুমে থাকলাম না, বের হয়ে গেলাম। আমার পিছু পিছু সাগর, সজল সবাই বের হলো। কিন্তু আমার টেনশন তো একটাই, কলেজ থেকে যদি আমাকে বের করে দেয় তখন আমি বাসায় কি বলবো? জানি না, আমার মাথা ঘুরছে। কি দোষ ছিল আমার? শ্রাবণীকে ভালোবাসি, এটা কি আমার দোষ? মানুষ কি ভালোবাসতে পারে না? নাকি আমার মতো মধ্যবিত্ত ছেলেদের ভালোবাসা নিষেধ? এসব ভাবছি, আর তখন একজন এসে বললো প্রিন্সিপাল স্যার নাকি আমাকে ডাকছে। তখন আর কি, স্যারের রুমে যেতে লাগলাম। ভেতরে দুক করছে, জানি না স্যার কি বলবে। তখন স্যারের রুমে গিয়ে পৌঁছালাম, অনুমতি নিয়ে ভেতরে গেলাম। তখন স্যার আমার সামনে সে কাগজটা ধরলো আর বলল, এটা কি? হ্যাঁ, কলেজে নতুন এসেই এরকম বড় হলে কি করবে শুনি? স্যার, এটা আমি লিখি নাই, প্লিজ আমাকে বিশ্বাস করেন। কি বিশ্বাস করবো তোমাকে, যে কিনা মেয়েদেরকে সম্মান করতে শিখে নাই? এইসব কথা বলতে পারে? তোমাকে আর এই কলেজে রাখবো না। তখন স্যার টিসি দেওয়ার জন্য লেখালেখি শুরু করে। তখন আমি কি করব কিছু বুঝতে না পেরে স্যারের পায়ে ধরলাম আর বললাম, স্যার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। কিন্তু স্যার আমার কোনো কথা শুনছে না। অনেক আকুতি মিনতি করে স্যারকে রাজি করালাম, কিন্তু তিনি আমাকে শাস্তি দিলেন যে রুমের সামনে 10 বার কান ধরে উঠবোস করতে হবে আর মেয়েটার কাছে ক্ষমা চাইতে হবে। আমি সেটাতে রাজি হয়ে গেলাম। স্যারের রুমের সামনে দাঁড়িয়ে আছি। এখন কত ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে সেখানে, সেটা বলে বোঝাতে পারবো না। চোখ দিয়ে অজুরে পানি পড়ছে। জীবনে ভাবতেও পারি নাই এমন একটা দিন আসবে যেখানে হাজারো মানুষের সামনে আমাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। তখন আমি কান ধরে উঠবোস করতে লাগলাম। কতজনে কত কথা বলছে সেটা বলে বোঝাতে পারবো না। আর শ্রাবণী তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। জানি না শ্রাবণী কি আনন্দ পাচ্ছে আমাকে এভাবে অপমান করে, কিন্তু আমার ভেতরটা তো পুড়ে যাচ্ছে। এই প্রথমে তো অপমানিত হতে হয়েছে, 10 বার কান ধরে উঠবোস করার পর শ্রাবণীর কাছে ক্ষমা চেতে হয়েছে। তারপর স্যার আমাকে ক্লাসে যাওয়ার অনুমতি দিল। তখন আমি ডানে বামে না থেকে সোজা ক্লাসে চলে আসলাম। আসার সময় হাজারো কথা শুনছি যেটা আপনাদের বলতে ইচ্ছা করছে না। তখন ক্লাসে গিয়ে 1 মিনিটও বসে নেই, ব্যাগটা নিয়ে সোজা বাসায় চলে আসলাম। আসার সময় সারা রাস্তার চোখ দিয়ে পানি পড়ছে। তারপর বাসায় চলে আসলাম, কারোর সাথে কথা না বলে রুমে ঢুকে গেলাম আর কাপড় চেঞ্জ না করে শুয়ে পড়লাম। আর ভাবতে লাগলাম কলেজে গড়ে যাওয়া ঘটনাটা, কিন্তু কিছুতেই কিছু মেলাতে পারছি না। কি ঘটে গেল আজ আমার সাথে? এটা কি আদৌ সত্যি নাকি আমি স্বপ্ন দেখছি? না, এটা তো স্বপ্ন না। তখন মোবাইলটা হাতে নিলাম আর দেখলাম প্রায় সন্ধ্যা হয়ে আসছে। আর এর ভিতরে সাগর, সজল আমাকে অনেকবার কল দিয়েছিল।
কিন্তু আমি তাদের কল ব্যাক করলাম না। বিছানা থেকে উঠে পড়লাম আর চলে গেলাম একটা পুকুর পাড়ে। হ্যাঁ, এটাই সেই পুকুর যেখানে আমার মন খারাপ হলে আমি গিয়ে বসে থাকি। আর কি অদ্ভুত, এখানে আসলে আমার মন ভালো হয়ে যায়। তাই আজও ওখানে গিয়ে বসলাম, ভাবতে লাগলাম কলেজের কথাগুলো। হঠাৎ আমার এমন একটা জিনিসের কথা মনে পড়লো যেটা দিয়ে শ্রাবণীর মিথ্যাগুলো আমি সামনে নিয়ে আসতে পারবো। কলেজের ক্লাসরুমে থাকা সিসি ক্যামেরার কথা মনে পড়লো, যেটা আমার আগে মনে ছিল না। এটা দিয়ে তো দেখা যাবে যে কে সত্যি বলছে আর কেই বা মিথ্যা বলছে। তখন আমি সাগরকে কল দিলাম আর বললাম, দোস্ত আগামীকাল কলেজে আসিস, খেলা দেখাবো। পরে কলটা কেড়ে দিলাম আর এখানেই বসে রইলাম। আর রাতে বাসায় চলে গেলাম। পরের দিন সকালে রেডি হয়ে কলেজে গেলাম। কলেজে গেট দিয়ে ঢুকে মাঠের দিকে চোখ গেল, দেখলাম অনেক ছেলে মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম কি হয়েছে সেখানে একটু দেখে আসি। যেই বাবা সেই কাজ, চলে গেলাম সেখানে। গিয়ে যেটা দেখলাম সেটা থেকে তো আমি একদম অবাক। এটা কি করে সম্ভব? শ্রাবণী একটা ছেলেকে জড়িয়ে ধরে আছে আর সবাই তাদেরকে অভিনন্দন জানাচ্ছে। আপনারা হয়তো ভাবছেন তাহলে ছেলেটা কে? আপনাদের হয়তো মনে আছে কলেজে যেদিন প্রথম আসলাম আর শ্রাবণীকে দেখছিলাম আর তার পিছু পিছু যাওয়ার জন্য বের হয়েছিলাম, ওতে একটা সিনিয়র ভাই আটকে ছিল আর সেই ছেলেকে সে জড়িয়ে ধরে আছে। এটা দেখে আমি কি করবো বুঝতে পারছিলাম না। জীবনের প্রথম কাউকে ভালোবেসেছিলাম আর সে আমাকে ধোঁকা দিয়েছে। একজনকে জিজ্ঞেস করলাম, তখন সে বলল ছেলেটা নাকি এখন শ্রাবণীকে প্রপোজ করেছে আর শ্রাবণীও রাজি হয়ে গেছে। এটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এই প্রথম এতটা কষ্ট পেলাম শুধুমাত্র এই মেয়েটার জন্য। তখন হঠাৎ সেই ছেলেটা আমাকে ডাক দিল। ও আপনাদেরও তো বলাই হয় না, ছেলেটার নাম নিলয়। নিলয় আমাকে ডাক দিল, এই ছেলে এদিকে আয়। তখন আমি তার কাছে গেলাম। তখন সে আমাকে কিছু না বলে আমার শার্টের কলার ধরে আর বলে, তুই শ্রাবণীকে কি বলছিস? হ্যাঁ, সে একটা মাল আর তাকে বিছানায় নিতে পারলে ইত্যাদি ইত্যাদি। আমি কিছু বলছি না, শুধু দাঁড়িয়ে আছি আর ভাবছি এত অপমান সহ্য করতে পারলাম আর সাধারণ 2-4টা ঝড় সহ্য করতে পারবো না। আমি কিছু না বলে শ্রাবণীর মুখের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছি এই হয়তো শ্রাবণী বলবে এই ওকে মেরো না, এগুলো সে বলে নাই। কিন্তু না, সে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এর ভিতরে নীলয় আমাকে কয়েকটা থাপ্পড় মারে, আমার কয়েকটা বন্ধু এগিয়ে আসতে থাকে, কিন্তু আমি তাতে না করে দিলাম, কারণ এখানে কোনো ঝামেলা হোক সেটা আমি চাই না। সময় হলে আমিও দেখে নেব। তারপর আমাকে কয়েকটা থাপ্পড় মেরে নীলয় চলে যায় আর সবাই আমাকে নানান কিছু বলে অপমান করতে থাকে। সবচেয়ে বেশি কষ্ট তখনই লাগে যখন নিজের পরিচিত মানুষগুলো আমাকে বিশ্বাস না করে অপমান করে। আমাদের সাথে স্কুল লাইফে একসাথে পড়েছে কয়েকটা মেয়ে, তারাও আমাকে অপমান করলো। আরে তোরা তো আমাকে চিনিস, আমি কেমন ফোলা, কিন্তু আমাকে বিশ্বাস না করে উল্টো আমাকে অপমান করলি। আজ তোদের সব ভুল ভেঙে দেব। তাই আমি সরাসরি প্রিন্সিপালের রুমে গেলাম। স্যার আমাকে দেখেই বলল আমি কেন গিয়েছি সেখানে। তখন আমি স্যারকে বললাম, স্যার আমি আপনার কাছে একটা অনুরোধ করব, যদি আপনি সেই অনুরোধটা রাখেন তাহলে একটা ছেলের জীবন থেকে অনেক বড় অপমানের বোঝা কমে যাবে। কি বলো দেখি? স্যার এত নাম্বার রুমের সিসি ক্যামেরা ফুটেজটা দেখেন, তাহলে সব বুঝতে পারবেন। তারপর স্যারকে অনেক কিছু বলে রাজি করালাম। তারপর ভিডিওটা দেখতে লাগলাম। ভিডিওটা দেখে স্যার একবার আমার দিকে আর একবার ফুটেজের দিকে তাকাচ্ছে। তখন স্যার বললেন, এরকম মেয়েও হতে পারে, আমি ভাবতে পারি নাই। এই শ্রাবণী মেয়েটাকে ডেকে আনো তো। তখন কেউ একজন শ্রাবণীকে ডাকতে গেল। একটু পর শ্রাবণী আসলো হাসি মুখে। আমাকে দেখে তার হাসিটাও থেমে গেল আর মুখটা গোমরা করে বলল, স্যার এই বদমাইশটার সামনে আমাকে কেন আসতে বললেন? এদিকে আসো আর এই ভিডিওটা দেখো। স্যার কিসের ভিডিও? তখন শ্রাবণী ভিডিওটা দেখতে লাগে। ভিডিও দেখে একবার আমার দিকে আর একবার স্যারের দিকে তাকাচ্ছে আর ঘন ঘন শ্বাস নিচ্ছে। তার ভেতরে যে ধুক ধুক শব্দ হচ্ছে সেটা 2 হাত দূর থেকেও বুঝতে পারছি। তার চোখে মুখে ভয়ের চাপ। তখন স্যার তাকে যেটা বলল, এসব কি শ্রাবণী? শ্রাবণী কোনো কথা বলছে না, চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন স্যার তাকে দমকের সুরে বলতে লাগলো, তুমি একটা মেয়ে হয়ে যেখানে তোমার নিজের ইজ্জত ঠিক রাখতে পারো না, সেখানে তো বাহিরের লোক অন্য হিসাব। তুমি গতকাল বলেছিলে যে এই ছেলেটা তোমাকে বাজে কথা লিখে তোমার উপরে ঢিল মারে, কিন্তু আজ তো এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি তোমার হাত দিয়ে লিখতেছো আর সেটা হাত দিয়ে বাজ করে ম্যামকে দিলে। শ্রাবণী কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে রইল। তখন স্যার আবার বলতে লাগলেন, দেখো শ্রাবণী, তোমার একটা ভুলের কারণে ছেলেটাকে গতকাল কলেজ থেকে বের করে দিতে চেয়েছিলাম, কিন্তু ছেলেটার অনুরোধে আর পারলাম না। তারপরেও তাকে কানে ধরে সবার সামনে উঠবস করিয়েছি শুধুমাত্র তোমার কথা বিশ্বাস করে। আর আজ এই তোমার বাবা মার নাম্বার দাও, তাদের সাথে কথা বলবো আমি। তখন দেখলাম শ্রাবণীর চোখ দিয়ে পানি পড়ছে। হয়তো আমার মতো তারও পরিবারের চাপ নিতে হবে। তখন আমি বললাম, স্যার থাক, এবারের মতো তাকে ছেড়ে দেন। আর আপনারা কেমন, আমি এতে করে বলেছিলাম স্যার আমার কথা বিশ্বাস করুন, বিশ্বাস করুন, কিন্তু না, আপনারা আমার কথা বিশ্বাস করলেন না। একটা মেয়ে যেই কথা বলবে সেটাই সবাই বিশ্বাস করে।
এর সত্যি মিথ্যা যাচাই করতে চেষ্টাও করে না। এর কারণে আজ আমাদের দেশে হাজারো ছেলে অপমানিত হচ্ছে শুধুমাত্র আপনাদের ভুলের কারণে। তাই প্লিজ বিচার করার আগে সবকিছু ভালো করে যাচাই করে বিচার করবেন। আর এই যে মিস, আপনার নিজেকে একটুটুকু সম্মান দিতে শিখুন। আর কিছু বলবো না। এটা বলে স্যারের রুম থেকে বের হয়ে গেলাম। আর বাইরে এসে দেখি সবাই সেখানে দাঁড়িয়ে আছে। আমি সবাইকে সেখানে দেখে অবাক হয়ে গেলাম। ওরা ওখানে আসলো কি করে, মানে জানলো কি করে? তখন কয়েকটা মেয়ে এসে আমাকে বলতে লাগলো, সৌরভ প্লিজ আমাদের মাফ করে দাও, সত্যি আমরা বুঝতে পারি না যে শ্রাবণী মিথ্যে কথা বলছে। আরে তোদের সাথে আমি 10টা বছর পড়েছি, তোরা আমাকে ভালো করে চিনিস যে আমি কেমন ছেলে, কিন্তু সেদিন শ্রাবণীর মিথ্যা কথাগুলো তোরা বিশ্বাস করে নিলি। বাহ। তখন তারা আমার কাছে নানাভাবে ক্ষমা চায়। তখন আর কি, তাদের ক্ষমা করে দিলাম আর ক্লাসরুমে চলে আসলাম। ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। খুব খারাপ লাগছে নিলয়ের সাথে শ্রাবণীকে দেখে। কতই না ভালোবেসেছিলাম এই মেয়েটাকে দেখে, কিন্তু আফসোস আজকে মনে কিছুতেই মানছে না। কি করলে যে ভেতরের কষ্টটা কমে যাবে বুঝতে পারছি না। শুনে যে সিগারেট খেলে নাকি কষ্ট কমে, তাই বাসা থেকে বের হলাম আর বাজারে গিয়ে 1 প্যাকেট সিগারেট কিনলাম। আজ এই প্রথম সিগারেট কিনলাম খাবার জন্য। তারপর একটা সিগারেট ধরালাম। ঠান্ডা হওয়া মাত্র খুব কাশি পেল, তবে আস্তে আস্তে খেতে লাগলাম। একটা কথা আমরা অনেকেই এই ভুলটা করে দেখি। প্রেমের ছেকাকে যেমন ভুলটা করেছেন গল্পের সৌরভ নামের ছেলেটা, এটা কিন্তু একদম বাস্তব কাহিনী। অনেকে নাকি বলে সিগারেট খেলে কষ্ট কমে, কিন্তু আমি বলি সিগারেট খেলে কষ্টটা বেড়ে যায় 1000 গুণ। হয়তো এটা খেলে কষ্টটা বেড়ে যায় 1000 গুণ, হয়তো এটা খেলে ক্ষণিকের জন্য ভালো লাগা কাজ করে, কিন্তু এটাতে যে হাজারো সমস্যা রয়ে যায় সেটাকেও বুঝতে চেষ্টা করে না। আমি অনুরোধ করব সৌরভ ভাইকে, ভাইয়া প্লিজ নেশা করা ছেড়ে দেন। আর আমার পাঠকদের মধ্যে যারা নেশা করেন প্লিজ তারাও নেশা করা ছেড়ে দেন। দেখবেন আস্তে করে পৃথিবীটা কত সুন্দর হয়ে আসছে। আচ্ছা, এখন গল্পে আসা যাক। তখন একটার পর একটা সিগারেট খেতে লাগলাম আর শ্রাবণীর কথা ভাবতে লাগলাম। এভাবে 7টা সিগারেট খেয়ে ফেললাম আর ভালো লাগছে না সিগারেট খেতে, তাই সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় লুকিয়ে সিগারেটের প্যাকেট নিয়ে আসলাম আর লুকিয়ে খেতে লাগলাম। এভাবে রাত পেরিয়ে সকাল হয়ে গেল, কলেজের সময় হয়ে গেল, তাই রেডি হতে লাগলাম কলেজের জন্য। কলেজে গিয়ে দেখি সাগর আর সবাই আগেই এসেছে, তাই আমিও তাদের কাছে গেলাম। গতকাল রাতে ঘুম না হওয়াতে চোখ লাল হয়ে আছে। এটা দেখে সজল বলল, কিরে তোর চোখ লাল হয়ে আছে কেন? জানি না রে, চল সিগারেট খেয়ে আসি। আমার এই কথা শুনে যেন তারা আকাশ থেকে পড়লো। একে ওপরের দিকে যাচ্ছে আর আমার দিকে এমন করে তাকাচ্ছে মনে হচ্ছে আমি ভিন্ন গ্রহ থেকে এসেছি। একটা কথা, সাগর, সজল, রনি এরা সবাই কিন্তু আগে থেকে সিগারেট খায়। সরি, রনি খায় না, আমি নিজ তাদের সিগারেট খাওয়ার জন্য কত গালি দিয়েছি, আর আজ আমি তাদের বললাম সিগারেট খেতে যেতে। তবে এখন কিন্তু তারা আমার সামনে সিগারেট খায় না, কারণ আমি তাদের দেখলে গালি দিই। আর আমার মুখ সিগারেটের কথা শুনে তারা একে অপরের দিকে তাকাচ্ছিল। তখন সাগর বলল, কিরে সৌরভ, তুই ঠিক আছিস নাকি? দুর্বল। তখন পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলাম আর সেখানে বসে সিগারেট ধরালাম। এটা দেখে তারা আরও অবাক হয়ে গেল। আসলে এই মাঠে বসে সিগারেট ধরানোর ক্ষমতা কারোরই নেই, মানে সবাই ভয় পায় এখানে সিগারেট ধরানোর। আর আমি মানে আমার মতো ছেলে এখানে বসে সিগারেট ধরালাম। হঠাৎ সে নিলয় নামের ছেলেটা এসে আমাকে ডাক দিল আর হাতে সিগারেট দেখে সে বলল, আরে বাহ, 2 দিন হলো না কলেজে আসলি আর এখন সিগারেট ধরিয়ে দিলি? তাতে কারো সমস্যা হয় বলে আমার মনে হয় না। বাহ, ছেলের মুখে দেখি বুলি পড়েছে। তা তুই শ্রাবণীকে অপমান করছিস কেন? আমি শুধু সত্যিটা সবার সামনে নিয়ে এসেছি, কাউকে অপমান করে নাই। কিন্তু এখন মনে হচ্ছে যদি সবার সামনে কানে ধরাতাম তাহলে হয়তো ঠিক হতো। এই তুই কার সাথে কি বলছিস ভেবে বলছিস তো? তখন আমার মেজাজ এমনিতে খারাপ ছিল, এখন আরও খারাপ হয়ে গেল তার তুই তুকারি শুনে। তখন আমি বললাম, এই একদম চুপ করে এখান থেকে যা, নয়তো এখানেই শেষ করে দেব। সিনিয়র তার সম্মান করি, তাই বলে মাথায় উঠে পড়িস না, না হলে মাথা থেকে কিভাবে নামাতে হয় সেটা আমার জানা আছে। আমার কথা শুনে নিলয় একটু ঘাবড়ে গেল, মানে একটু অবাক হয়ে গেল। তখন নিলয় বলল, আমাকে ঠেট দিচ্ছিস তাই না? ওকে দেখ আমি তোর কি করি। এটা বলে সে চলে যেতে লাগে। তখন সাগর বলল, শুধু শুধু ছেলেটার সাথে লাগতে গেলে না, এখন যদি সে তোর ক্ষতি করে? সে আমার ভাল। তুই চিন্তা করিস না, আমরা আছি তোর সাথে। তখন আমি সিগারেট খেতে খেতে ক্লাসের দিকে যেতে লাগলাম। হঠাৎ একটা দিকে আমার চোখ আটকে গেল। কলেজের বাগানের দিকে, সেখানে শ্রাবণী আর নিলয় হাত ধরে পাশাপাশি আছে। হঠাৎ নিলয় আমাকে দেখতে পেল আর তখন শ্রাবণীকে একটু টান দিয়ে তার কাছে নিয়ে আসলো আর বলতে লাগলো, বেবি একটু কিস করো না। দূর, আমার লজ্জা করে। আর এখানে কত মানুষ দেখেছো, যদি কেউ দেখে পরে সমস্যা হবে।
আরে দূর, কিচ্ছু হবে না, আমি আছি না। তখন শ্রাবণীকে এক প্রকার জোর করে কিস করতে বাধ্য করে। তখন নিলয় আমার দিকে ফিরে একটা হাসি দেয়। মন চাচ্ছে এখনই গিয়ে তার সবগুলো দাঁত ভেঙে ফেলি। তখন আমি আবার ক্লাসে চলে আসলাম আর ক্লাস করতে লাগলাম। একটু পর শ্রাবণীও ক্লাসে আসলো আর আমার বরাবর তার সিট যেখানে সেখানে সে বসলো। স্যার ক্লাস করছে আর আমি একটা কথা ভাবছি, শ্রাবণী কেন আমার ভালোবাসা বুঝলো না? নাকি নীলের বাইক আছে বলে তাকে ভালোবাসলো? সেটাই হবে। আমার তো আর বাইক নেই, তাই তো আমাকে ভালোবাসে নাই। কিন্তু তবুও আমি কেন তাকে বলতে পারছি না? কেন তাকে বারবার মনে পড়ে যায়? অন্য কোনো মেয়েকেই বা কেন মনে ধরে না? এসব ভাবছি। তখন স্যার ডাক দিল, এই ছেলে দাঁড়াও। কিন্তু কে শুনে কার কথা? আমি আমার ভাবনাতে ডুবে আছি। হঠাৎ সজল বলল, এই হারামি, তোকে স্যার ডাকছে। তখন আমি লাফ দিয়ে উঠে পড়লাম আর বললাম, জি স্যার, বুঝতে পারছি। কি বুঝতে পারছো তুমি? স্যার আপনি যা বলছেন তাই। আমি কি বলছি বলো তো? তখন চুপ করে গেলাম, কিছুই তো জানি না। কি বললো স্যার? আমি তো এত সময় শ্রাবণীকে নিয়ে ভাবলাম। কি হলো বলো? মানে স্যার, আমি না একটা কথা ভাবছিলাম, তাই হয়তো আপনার কথাগুলো ভালো করে বুঝতে পারে নাই। এখন থেকে ঠিক মতো ক্লাস করবে, ঠিক আছে? তারপর স্যার চলে গেল। এভাবে ক্লাস শেষ করলাম। একটা ক্লাস শেষ হতে না হতেই সিগারেটের নেশা ধরলো, তাই ক্যান্টিনে চলে আসলাম আর একটা সিগারেট খেলাম। পরে আবার ক্লাসে আসলাম। এভাবেই কলেজ ছুটি হয়ে গেল। আমি, সাগর, সজল, রনি, শাকিল, ফাহাদ আর কয়েকজন আছে, সবাই মিলে বাসার দিকে হেঁটে যাচ্ছি কারণ নীলয় বলেছিল আমাকে নাকি দেখে নেবে, তাই আমিও চাচ্ছি আমার সুন্দর চেহারাটা তাকে দেখাতে। রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ সামনে দিকে নীলয়, তার সাথে আর কয়েকজন আছে, তাদের হাতে হকি স্টিক, বাইকে বসে আছে। সবাই মনে হচ্ছে গুন্ডা মিশা সদাগরের ভাই। তখন আমরা তাদের সামনে দিয়ে যেতে লাগলাম, কারণ দেখি সে আমাকে কিছু বলে কিনা। কারণ ইচ্ছা করে ঝগড়া করার কোনো মুড আমার নেই, তাই আমি তাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। হঠাৎ নিলয় বলল, আরে চলে যাচ্ছিস কেন? তখন তো খুব বলেছিলি আমাকে মেরে সেখানে পুঁতে দেবে। বপ মার দেখি, আর কত বড় সাহস! তুই তোকারি করেছেন, এটা কিন্তু ভালো হচ্ছে না। তখন আমি তার একদম নিকটে, মানে কাছাকাছি যাকে বলে। কি করবি তুই? তোকে তুই তুকারি করলে ভালো হচ্ছে না কিন্তু। তখন নিলয় হেসে বলল, দেখলি তোরা আমাকে ঠেট দিচ্ছে। এটা বলে একটু হাসাহাসি করতে থাকে, আর এদিকে আমার রাগে কি করবো বুঝতে পারছিলাম না। হঠাৎ সে আমাকে জোরে একটা ধাক্কা মারে আর বলে, কি করবি কর। আমি প্রায় 2 হাত দূরে গিয়ে পড়লাম। একটু দূরে তাকিয়ে দেখি একটা গাছ কাটা হয়েছে, মানে লাকড়িগুলো এখানে সেখানে আছে। তখন আমি আর কিছু না বলে দৌড়ে গিয়ে একটা মোটা দেখে একটা লাকড়ি নিয়ে আসলাম। তখন আমি দৌড়ে গিয়ে ওখান থেকে একটা লাঠি হাতে নিলাম, আর আমাকে লাঠি হাতে নিতে থেকে সাগর, রনি তারও গিয়ে লাঠি নিয়ে আসলো। আমাদের লাঠি আনতে থেকে নিলয় একটু ভয় পেয়ে গেল, সংখ্যায় আমি তাদের থেকেও বেশি। তখন আমি লাঠি নিয়ে নিলয়ের একদম কাছে চলে আসলাম আর ঠাস করে নিলয়ের পায়ে একটা মারলাম। তবে সেটা আস্তে মেরেছি, নয়তো বেচারা মরে গেলে আবার আমাকে মামার বাসায় যেতে হবে। নিলয় বাড়ি খেয়ে মাটিতে পড়ে গেল, আর তার সাথে যারা ছিল তাদেরকে ওরা সামাল দিল। নিলয় মাটিতে পড়ে যাওয়ার পর আমি লাঠিটা ফেলে দিয়ে তাকে টেনে তুললাম আর ইচ্ছা মতো মারতে লাগলাম। আমার এমন অবস্থা থেকে রনি দৌড়ে এসে আমাকে থামালো, তারপর আমাকে টেনে সেখান থেকে নিয়ে আসে। পরে তাদের খবর আর বলতে পারবো না, আর আমাকে সেখান থেকে নিয়ে এসে এক জায়গায় বসায় আর বলে, এই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এভাবে মারলে তো ছেলেটা মারা যেতে পারে। আমি কোনো কথা বলছি না এখনো, আমার রাগ কমে নাই। তখন সজল আমাকে একটা সিগারেট ধরিয়ে দিল আর সেটা আমি টানতে লাগলাম। একটু পর আমি একটু শান্ত হলাম। তখন আমি উঠে বাসায় চলে আসলাম। আর ওইদিকে নীলের কথাটা একটু বলি। নীল তো পায়ের ব্যথায় হাঁটতে পারছে না, আর তার সাথে থাকা ছেলেগুলো তেমন মার খায় নাই, তাই পাশের ফার্মেসি থেকে ব্যথার ট্যাবলেট কিনে সবাই বাসায় চলে যায়। আর এদিকে আমি বাসায় এসে ফ্রেশ হয়ে নিজের রুমে বসে আছি। তখন আম্মু আসলো আমার রুমে আর বলল, কি রে সৌরভ, তোর কি হয়েছে? তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, অনেক রাত করে বাসায় আসিস, ব্যাপার কি? আর আজকে সকালে রুম পরিষ্কার করতে গিয়ে তোর রুম থেকে সিগারেট পেলাম। তুই কি সিগারেট খাস নাকি রে? তখন আমি কি বলবো বুঝতে পারছি না। তখন আমি বললাম, আরে কি বলো আম্মু, সিগারেট? তাও আবার আমি? আরে না, আমি এসব খাই না। তুমি তো জানো যে সজল সিগারেট খায়। গতকাল তার সাথে দুষ্টুমি করার সময় মনে হয় আমার কাছে এসে পড়েছিল, তাই সেটা সকালে ফেলে দিয়েছি। যারা সিগারেট খায় তাদের সাথে মিশবি না, আর কলেজে কারোর সাথে ঝগড়া করবি না বলে দিলাম। আরে না আম্মু, ঝগড়া কেন করবো? তখন আর কি আম্মু চলে যায়, আর আমি কোনো মতে হাফ ছেড়ে বাঁচলাম।
তখন খাবার খেয়ে একটু বাজারে আসলাম, কারণ সব সিগারেট খেয়ে ফেলেছি। তখন আবার আরেক প্যাকেট সিগারেট নিলাম আর বন্ধুদের সাথে আড্ডা দিলাম। আসলে সেই দুপুরের বিষয়টা নিয়েই কথা হচ্ছিল। তারপর আড্ডা শেষ করে বাসায় চলে আসলাম। আজকে একটু তাড়াতাড়ি আসলাম, কারণ আম্মু তো বলে যাতে বাসায় ফিরতে লেট না করে। তারপর রাতে খাওয়া দাওয়া করলাম একসাথে। তখন আব্বু বলল, কিরে তোর লেখাপড়া কেমন চলছে? আর কি, আব্বুরা যা জিজ্ঞেস করে আর কি। তারপরে নিজের বেডে এসে ঘুমিয়ে পড়লাম। তখন পাখির কিচিরমিচির শব্দ শুনে আমার ঘুম ভাঙলো। তখন ফোনটা হাতে নিয়ে দেখি 8টা বেজে গেছে। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে কলেজের জন্য বেরিয়ে পড়লাম। কলেজে এসে সবাই একসাথে বসে আছি, যেখানে আমরা প্রতিদিন বসে থাকি। হঠাৎ পিছন থেকে কেউ একজন আমাকে ডাক দিল। তখন আমি পিছনে ফিরে তাকিয়ে দেখি শ্রাবণী দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমি একটু অবাক হলাম। শ্রাবণী আমাকে ডাকছে, যাকে কিনা 1000বার বললেও আমার সাথে কথা বলতে চায় না, আর সে আমাকে ডাকছে। তখন আমি একটু ভাব নিয়ে বললাম, কিছু বলবে নাকি শ্রাবণী? সৌরভ, তুমি একটু আমার সামনে সাইডে আসো তো, কিছু কথা আছে তোমার সাথে। আচ্ছা চলো। তখন আমি তার সাথে সাথে যেতে লাগলাম। সে আমাকে এক কোণে এসে দাঁড় করালো। তখন আমি বললাম, আমাকে এখানে নিয়ে আসলেন কেন? তখন শ্রাবণী আমাকে কিছু না বলে ঠাস ঠাস করে 2টা চড় মারে আর বলতে থাকে, এই তুই কি পেয়েছিস কি? হ্যাঁ, তুই নিলয়কে কেন মেরেছিস? হঠাৎ করে তার এমন ব্যবহার দেখে আমি চমকে গেলাম। আমি তো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। কি হলো বলছিস না কেন? তাকে কেন মেরেছিস তুই? নিজেকে বাঁচানোর জন্য তাকে মারতে হয়েছে। তা না হলে আজ আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। থাকতে হতো আমাকে কোনো এক হাসপাতালে। তোকে আমি মানা করেছি না আমার পিছে পিছে না ঘুরতে? তুই কেন বুঝিস না? আমি তোকে সহ্য করতে পারি না। তোকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। তবুও তুই কেন আমার পেছন লেগে আছিস? এটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। কাকে এতদিন নিজের থেকেও বেশি ভালোবাসতাম, তাকে যে আমাকে দেখলে তার সহ্যই হয় না, হারিয়ে ভালোবাসা। তখন আমি বললাম, দেখো শ্রাবণী, আমি তোমাকে ভালোবেসেছি এবং বেঁচে যাব। হয়তো তোমার মনে আমার জন্য জায়গা করতে পারে নাই, তবে আমি কিন্তু সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তখন শ্রাবণী ঠাস করে আমার গালে মারে। তোকে বললাম না, তোর এই মুখ দিয়ে ভালোবাসার কথা বের করবি না। তোকে আমি নিতে পারি না, বিশ্বাস কর। তাই প্লিজ আমার আশেপাশে তুই কখনো আসবি না। এটা বলে সে হন হন করে চলে গেল, আর আমি বোকা হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। সেখানে আমার কি দোষ ছিল বলেন তো? তাকে না মারলে আজ নিজে হাসপাতালে থাকতে হতো। তবে সবচেয়ে বেশি কষ্ট লেগেছে এই জায়গায়, সে নাকি আমাকে সহ্য করতে পারে না, আর তাকে কিনা আমি ভালোবাসলাম। 2 চোখ দিয়ে পানি পড়তে লাগলো। জানি না কেন তখন আমি আর সেখানে দাঁড়িয়ে রইলাম না, হাঁটতে লাগলাম বাসায় যাওয়ার পথে। আজ শরীরটা যেন কেমন লাগছে, মনে হচ্ছে এখনই পড়ে যাব। এই পিচঢালা রাস্তায় কোনো রকমে হাঁটতে লাগলাম আর বাসায় পৌঁছালাম। তারপর কারোর সাথে কথা না বলে রুমে এসে শুয়ে পড়লাম আর শ্রাবণীর কথাগুলো ভাবতে লাগলাম। খুব কষ্ট হচ্ছে আজ শ্রাবণীর কথা ভেবে। এরকমভাবে সে আমাকে বলতে পারলো? মনের ভেতরে অজানা এক কষ্ট কাজ করতে লাগলো। আজ নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় অসহায় মানুষ লাগছে। বাসায় ভালো লাগছে না, এখন কি করব? তখন হঠাৎ মনে পড়লো একটা ব্রিজের কথা, যেখানে আমরা সবাই বসে অনেক সময় আড্ডা দিই। তখন গরমকাল, তাই বিকালে এখানে বসে থাকতে মোটামুটি ভালোই লাগে। তাই আমি রুম থেকে বের হলাম, আর আমার এক চাচা আর একজন আসলো, মাথাটাও ব্যথা করছে। মোট 3 জন মিলে ব্রিজের দিকে যাচ্ছি। একসময় আমরা ব্রিজে পৌঁছে গেলাম সবাই। তারপর সেখানে বসে গল্প করতে লাগলাম। গল্প বলতে শ্রাবণীকে নিয়ে। ও বলে রাখা ভালো, আমার যে কাকা সে কিন্তু আমার সেম বয়সের, বলতে গেলে ফ্রেন্ডের মতো। মানে আমরা একে অপরের সাথে সব কিছু শেয়ার করি। তো তারা আমাকে বোঝাতে লাগলো যে তাকে যাতে ভুলে যায়, আমার লাইফে এর চেয়ে ভালো মেয়ে আসবে, হাবি যাবি আর কি। কিন্তু আমার মনে তো তখন শুধু শ্রাবণীর অপমানগুলো চোখে ভাসছে। আমার দোষটা কি? আমি তো ছেলেটাকে ইচ্ছে করে মারি নাই, সে নিজেই তো আমাকে মারতে চেয়েছিল। এসব ভাবছি আর রাস্তার দিকে খেয়াল করে দেখলাম বড় একটা ট্রাক আসছে আর আমরা রাস্তার পাশে। কিন্তু আমার জীবনে তখন একটা ঘটনা ঘটে গেল। হারাতে হয়েছিল আমার একটা পা। অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার সেদিন। সৌরভের সাথে এই ঘটনা একদম বাস্তব। আপনারা হয়তো ভাবছেন আমার অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল, তাই না? আপনাদেরকে এখন সব বলবো। আমি শ্রাবণীর সেই অপমানের কথাগুলো ভাবতে ভাবতে কখন যে রাস্তায় এসে গেছি বলতে পারবো না। আর তখনই হয়ে যায় আমার সাথে সেই ঘটনাটা। 1 মিনিটে বদলে যায় আমার দুনিয়াটা। 6 চাকার একটা গাড়ি যায় আমার পায়ের উপর দিয়ে। তখন শুধু মাগো বলে একটা চিৎকার দিয়েছিলাম। পায়ের দিকে তাকিয়ে দেখি ব্যাং ছেদার মতো ছেদে গেছে। গাড়ির তলে ব্যাং সাপ পড়লে যেমন অবস্থা হয়, ঠিক আমার পায়েরও সেরকম অবস্থা হয়ে গেছিল। পায়ের দিকে তাকিয়ে দেখি গল গল করে ঝর্ণার জলের মতো রক্ত পড়ছে। চামড়াগুলো ঝুলে গেছে, হাড় বেরিয়ে গেছে। মানে ওই দৃশ্যটা কোনো দুর্বল লোক দেখতে পারতো না, আমি নিশ্চিত। তোমরা ভাবছো সে কি অন্ধ নাকি চোখ থাকতো দেখতে পাচ্ছে না যে ট্রাক আসছে? হ্যাঁ ভাই,
আমি দেখেছিলাম ট্রাক আসছে, বালু ভর্তি ট্রাক, কালো ধোঁয়া বের করতে করতে আসছে। আমি ট্রাকের দিকে তাকিয়েও ছিলাম, তারপরেও ভাগ্যর চাকা আমার উপর দিয়ে গেল। যখন ট্রাকটা আমাকে ক্রস করে পার হবে তখন অনেক কালো ধোঁয়া বেরোচ্ছিল। আমি চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না, মাথাটা অন্যদিকে ঘুরিয়ে নিয়েছিলাম, খেয়াল ছিল না আমার প্রতি। 1 সেকেন্ডের মধ্যে সবকিছু শেষ হয়ে গেল। তখন লোকজন দৌড়ে আসলো, কিছু লোক ট্রাকটাকে থামানোর জন্য দৌড়ে গেল। আর এদিকে আমি চিৎকার করছি ব্যথায়। আমার পায়ে একটা গামছা বেজানো হলো, তারপর খুলে করে নিয়ে একটা দোকানের সামনে বসালো। কোনো গাড়ি নেই, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নেওয়া লাগবে। সন্ধ্যার সময় রাত হয়ে আসছে, গাড়ি পাচ্ছে না। একটা অটো জোগাড় করে আনলো অনেক কষ্টে। আসতে অটো মাগুরা 250 বেডের উদ্দেশ্যে যাচ্ছে। এদিকে অটো তেমন চার্জ নেই, অন্যদিকে পা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে, গামছা পেঁচানো তাও গল গল করে রক্ত বেরোচ্ছে। আর আমার মা শুধু কান্না করছে। আমাকে খবর দেওয়া হয়েছিল যেহেতু ব্রিজটা আমাদের বাসার পাশে, তাই আম্মু আসতে পেরেছিল। মায়ের কোলে আমার পাটা রয়েছে, তাকে দেখি রক্তে পুরো ভিজে গেছে মায়ের কোল। এভাবে আস্তে আস্তে অবশেষে মাগুরা 250 বেডে পৌঁছালাম। তারপর ডাক্তার আসলো, আমাকে দেখলো, দেখে ডাক্তার যা বললো পুরো মাথায় নষ্ট। ডাক্তার বলছে, আমাদের এখানে বড় ডাক্তার নেই, তাই আমরা রক্ত বন্ধ করতে পারছি না, রোগীকে এক্ষুনি ফরিদপুর নেওয়া লাগবে। তাই একটা অ্যাম্বুলেন্স করে তাড়াতাড়ি ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এদিকে ট্রাকওয়ালার সাথে কি করেছে সেটা আমি জানি না। তারপর কোনো মতে ফরিদপুরে আসলাম। অবশ্য ফরিদপুর হাসপাতালটার নাম মনে নেই, তাই বললাম না। হাসপাতালে নিয়ে আমাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। তারপর পায়ে কেটে গেলে যেসব মেডিসিন লাগায় সেই সব মেডিসিন লাগাচ্ছে। আর আমি ব্যথায় কাতরাচ্ছি, পাগলের মতো চিৎকার করছি, সাপের মতো মুচড়াতে থাকলাম ব্যথায়। ভাইরে, আমার সাথে যারা ছিল তারাও অজোরে কান্না করছে। তারপর অপারেশন রুম থেকে বাইরে আনা হলো, আর ডাক্তার বললো তাড়াতাড়ি ঢাকায় নেওয়া লাগবে। তাই ওখান থেকে রিলিজ করে ঢাকা মেডিকেল হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে পথে আবার অ্যাম্বুলেন্সের তেল ফুরিয়ে গেল, সে আরেক জেলা। তাড়াতাড়ি অন্য একটা গাড়ি নিয়ে তেল আনা হলো, তাও গাড়ি পাওয়া যাচ্ছিল না। রাত 10টা বাজে, ফাঁকা রাস্তা। যাই হোক, আস্তে আস্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে পৌঁছালাম। ডাক্তার আমাকে অপারেশন রুমের বাইরে রেখেছে, আর আমি শুয়ে আছি, শুধু এদিক ওদিক তাকাচ্ছে। সুন্দর সুন্দর নার্স, তাদেরকে দেখছি, তারাও আমার দিকে তাকিয়ে আছে। যাই হোক, অবশেষে ডাক্তার বলল এখানে হবে না, তাই ট্রান্সফার করে ঢাকা পঙ্গু হাসপাতাল বাড়িয়ে দিল। সেখানে গিয়ে আরেক ঝামেলা। ডাক্তার বলছে পা কেটে ফেলতে হবে। তা শুনে আমার মাথায় বাস পড়ার মতো অবস্থা। আর বাবা তো রেগে আগুন, তাই পঙ্গু হাসপাতাল থেকে তাড়াতাড়ি রিলিজ নিয়ে একটা ক্লিনিকে নিয়ে আসলো। নামটা হলো ঢাকা হেলথ কেয়ার হসপিটাল, মুক্তিযোদ্ধা টাওয়ার। সেখানে আমাকে অপারেশন করা হলো। উপরওয়ালার দোয়ায় পাটা বেঁচে গেল। ক্লিনিকে 2 মাস ভর্তি ছিলাম। এই 2 মাসে বুঝে গেছিলাম অবহেলা কাকে বলে। আচ্ছা, এখন আপনাদের কলেজের কথা একটু বলি। সাগর, রনি, সজল সবাই আমাকে দেখতে আসছিল হাসপাতালে। তখন আমি তাদের বলেছিলাম যে কলেজের কাউকে যাতে আমার অ্যাক্সিডেন্টের কথা না বলে, এবং তারা সেটাই করেছে, আমার কথা কাউকে বলে নাই। আর এদিকে প্রথম 4-5 দিন কলেজে যাই নাই দেখে শ্রাবণী ভাবতে লাগে, কি হয়েছে সৌরভ? ছেলেটা কলেজে আসে না কেন? যে সেই দিন ওর সাথে এমন খারাপ ব্যবহার করেছি তাই হয়তো কলেজে আসে না। ওর সাথে দেখা হলে ক্ষমা চেয়ে নেব। ক্লাস শেষ হওয়ার পর সাগর, সজল, রনি তারা ক্যান্টিনের দিকে যাচ্ছে। তখন শ্রাবণী তাদের ডাক দিল। তখন সাগর বলল, কিছু বলবে শ্রাবণী? আসলে একটা জিনিস জানার ছিল তোমাদের থেকে। তোমাদের ফ্রেন্ড সৌরভ, সে কোথায়? কিছুদিন ধরে কলেজে আসছে না কেন? শ্রাবণী, আমরাও সেটা জানি না কেন সে কলেজে আসছে না, তবে জানলে তোমাকে জানাবো না। কিন্তু তাকে কেন খুঁজতেছ? কোনো দরকার নাকি? না, তবে অনেক দিন হলো দেখছি না, তাই বললাম। তখন শ্রাবণী চলে যায়, আর সাগরও ক্যান্টিনে চলে যায়। কলেজ ছুটি হলে শ্রাবণী নিলয়ের সাথে ঘুরতে যায়। তখন নিলয় তাকে বলে, বেবি, তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? বেবি, তোমার কি চাই সেটা বলো। থাক, এখন বলবো না, রাতে ফোনে তোমাকে বলবো। তখন তারা ঘোরাঘুরি করে যার যার বাসায় চলে যায়। আর রাতে শ্রাবণী ভাবতে থাকে, নিলয় কি এমন চাইতে পারে? আর তখন নিলয়ের কল আসে। তখন শ্রাবণী বলে, বেবি, তুমি না আমার কাছে কি চাইবে বলেছিলে? বেবি, তুমি আমাকে ভালোবাসো না? কেন, তোমার কি মনে হয়? তাহলে চলো না একদিন রুম ডেট করি। নিলয়, তুমি এসব কি বলো? এসব করা ঠিক হবে না। তুমি আমাকে বিশ্বাস করো না, আমি তো তোমাকে বিয়ে করব। চলোই না, একদিন খুব মজা হবে। আর তুমি কি চাও যে আমি অন্য মেয়েদের কাছে যাই? তখন এসব বলে শ্রাবণীকে রাজি করে ফেলে রুম ডেটের জন্য। তখন শ্রাবণী বলে, নিলয়, তবে সেটা কয়েকদিন পর করব, কারণ আমার এখন একটু সমস্যা চলছে। তখন নিলয় বুঝতে পারে কি সমস্যা। শ্রাবণীর তখন নিলয় বলে,
আচ্ছা ঠিক আছে বেবি, কিছুদিন পর করব। এভাবে তাদের ভালোবাসা চলতে থাকে আর শ্রাবণের জন্য আমার ভালোবাসা আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে। প্রথমে হাসপাতালে খুব মনে পড়তো তার কথা, খুব ইচ্ছে করতো তার মায়াবী মুখটা দেখতে, কিন্তু দেখতে পারতাম না। এরপর থেকে আস্তে আস্তে ভুলে যেতে লাগলাম তাকে। হারিয়ে গেল আমার ডিকশনারি থেকে শ্রাবণী নামের কোনো মেয়ের নাম। এভাবে চলতে থাকে আমার দিন। এখন শুধু চোখ খুলে দেখতে পারি আমার মতো কত ছেলে মেয়ে শুয়ে আছে হাসপাতালের বেডে। কেউ কান্না করছে, আবার কেউ বা কিছুটা সুস্থ হওয়ার আনন্দ হাসছে। আমার শুধু একটা চিন্তা থাকে, কবে এখান থেকে মুক্তি পাবো। রাতে শোবার আগে মনে মনে ভাবি, যদি সকাল হলে আমাকে বলতো তোমাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে, তাহলে হয়তো আমার থেকে বেশি খুশি কেউ হতো না। কিন্তু না, সকাল হলে রিলিজ তো দূরের কথা, তবে সবচেয়ে কষ্ট হচ্ছে ঘুম। হাসপাতালে ঘুমানো যায় না রাতে। যখনই চোখ লাগে তখনই শোনা যায় কেউ মারা গেছে, তার পরিবারের আর্তনাদের শব্দ, আবার কেউ ব্যথায় চিৎকার করছে। তখন আর ঘুমানো যায় বলেন? লেখক নিজেও 7 দিন হাসপাতালে থেকেছে, তাই সেটা সে জানে। এভাবে চলছিল আমার দিনগুলো। আর অন্যদিকে শ্রাবণী আর নিলয়ের রিলেশনশিপে এগিয়ে চলছে। তারা রুম রেটের তারিখও ফিক্সড করেছে। এখন নিলয় আর শ্রাবণীর ভালোবাসার কোনো কমতি নেই। নিলয় তো খুব কেয়ার করে শ্রাবণীর, আর বিয়েরও কথা বলে যে একটা চাকরি পেলেই সে শ্রাবণীকে তার বউ করে নেবে। আর শ্রাবণীও তো অনেক ভালোবাসে নিলয়কে, তার জন্য সে রুম ডেট কেন সব কিছু করতে পারে। আজ শ্রাবণী সন্ধ্যা একটু বাইরে বের হলো কিছু কেনাকাটা করার জন্য। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে শ্রাবণী, তখন তার চোখ গেল এক জোড়া কাপড়ের দিকে, যারা একে অপরের হাত ধরে রাস্তা দিয়ে হাঁটছে। তবে সেটা শ্রাবণী পেছন দিক থেকে দেখছে। তখন শ্রাবণী ভাবলো, আমিও নিলয়কে কল দিই, আমরাও তাদের মতো রাস্তায় হেঁটে বের হবো। তখন নিলয় কল রিসিভ করে আর বলে, কি হয়েছে বেবি, একটু আগে না কথা বললাম? বেবি আসো না, দুজনে রাস্তায় একে অপরের হাত ধরে হাঁটি। কিন্তু বেবি আমি তো এখন একটা কাজে আসছি, অন্যদিন হাঁটবো, প্লিজ মন খারাপ করো না। তখন শ্রাবণী মন খারাপ করে ফোনটা কেটে দেয় আর সেই কাপলদের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ সে একটা জিনিস লক্ষ্য করছে, সেটা হচ্ছে ছেলেটার প্যান্টটা কেমন চেনা চেনা লাগছে। এরকম একটা প্যান্ট তো শ্রাবণী নিলয়কে গিফট করেছে। তখন সে ভালো করে ছেলেটার দিকে খেয়াল করে, কেমন যেন চেনা চেনা লাগছে ছেলেটাকে। তাই সেটা দেখার জন্য শ্রাবণী একটা রিক্সায় উঠলো আর পেছনের জাপটা লাগিয়ে দিল। তারপর রিক্সা চলতে লাগলো তার আপন গতিতে। তারপর ওই কাপলদের সামনে রিক্সা চলে আসলো। যখনই ছেলেটাকে রিক্সা ক্রস করলো আর শ্রাবণী যেটা দেখতে পেল, সেটা দেখে তো তার মাথায় বাজ পড়ার মতো অবস্থা। কি দেখছে সে? এটা নিলয় একটা মেয়ের সাথে মাঝ রাস্তায় মেয়েটার হাত ধরে হাঁটতেছে, আর তাকে কল দেওয়ার পর সে বলল সে নাকি বাসায় কোনো এক কাজ করতেছে। নিলয় আমার সাথে এমনটা করতে পারলো, যেখানে আমি তাকে আগুনের মতো ভালোবাসতাম, আর সে আমাকে ঠকিয়ে দিল। আর মেয়েটাকেও তো কেমন ছিঁড়া ছিঁড়া লাগছে। মেয়েটা পাশের কলেজে পড়ে, আমার সিনিয়র মেয়েটা। এখন কি তাদের আটকাবো? তখন মনে মনে ভাবলো, না, এখন কিছু বলবো না, আগে মেয়েটার সাথে কথা বলে দেখি তারপর। আর এখন কিছু বলতে গেলে মেয়েটা হয়তো পাবলিক প্লেসে অপমান করতে পারে, তাই এখন কিছু না বলে রিক্সা নিয়ে বাসায় চলে যায়। আজ শ্রাবণী যেটা দেখছে তাতে তার মাথা ঘুরছে। তখন সে আবার নিলয়কে কল দিল। তখন নিলয় ফোন রিসিভ করে একটু রাগী গলায় বলতে লাগলো, কি সমস্যা? হ্যাঁ, আমি বলছি না আমি বাড়িতে কাজ করতেছি, তাহলে বারবার কল কেন দিচ্ছ? তুমি জানো না, তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। আচ্ছা আমি পরে কল দেবনি, এখন কাজ করতেছি। এটা বলে নিলয় কল কেটে দিল। তখন শ্রাবণী মনে মনে ভাবতে থাকে, আচ্ছা তাহলে কি আমি তখন ভুলতে গেছিলাম? কিন্তু না, সেটা তো নিলয় ছিল। এসব ভাবতে ভাবতে সে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়লো আর সকালে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হলো। কলেজে বলতে ওই মেয়েটার সাথে তার কথা বলতে হবে, তাই সে কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে। একটু পর সেই মেয়েটা একটা রিক্সা করে গেটের সামনে নামলো। তখন শ্রাবণী তার সামনে গিয়ে বলল, আপু, আপনার সাথে আমার কিছু কথা ছিল, যদি আপনার সময় থাকে তাহলে বলতাম। বলেন, কি কথা বলবেন? আপু একটু সাইডে আসেন। তারপর মেয়েটা তার সাথে একটা গাছের নিচে আসে আর বলে, এখন বলেন। আপু, আপনি তো নিলয়কে চিনেন তাই না? চিনি তো। আপু, তার সাথে আমার রিলেশন চলছে অনেক দিন ধরে, আর গতকাল সন্ধ্যায় দেখলাম সে আপনার হাত ধরে ঘুরতেছে, তাই আপনার কাছে আসলাম। আপনার কি হয় নিলয়? এই মেয়ে, তুমি কি বলো এসব? নিলয় আমার হবু বর, তার সাথে আমার বিয়ে ঠিক। পরীক্ষা শেষ হলেই আমরা বিয়ে করব, আর তুমি বলছো সে তোমার বয়ফ্রেন্ড? এটা শুনে শ্রাবণী একদম বরফের মতো জমে যেতে লাগলো। কি বললো এসব মেয়েটা? যাকে আমি এতটা ভালোবাসলাম, এত বিশ্বাস করলাম, যার জন্য আমি রুম ডেট করার জন্য রাজি হয়ে গেলাম, আজ
তার আসল রূপ বের হয়ে গেল। তখন মেয়েরা শ্রাবণীকে বলতে লাগলো, কি প্রমাণ আছে তোমার কাছে যে নিলয় তোমাকে ভালোবাসে? তখন শ্রাবণী ফোনটা বের করে তাদের কয়েকটা পিক দেখালো, আবার কিছু মেসেজ দেখালো। তখন শ্রাবণী আবার বলল, দাঁড়ান আপু, আপনাকে আরও প্রমাণ দেখাচ্ছি। নিলয়কে এখন আমি কল দিব। যেই বলা সেই কাজ, নিলয়কে কল দিল আর লাউড স্পিকার দিয়ে দিল। নিলয় কলটা পিক করেই বলতে লাগলো, বেবি তুমি কোথায়? আমি তোমাকে খুঁজতেছি, আজকে তোমাকে নিয়ে ঘুরতে যাব। তখন শ্রাবণী বলল, শুনেছেন আপু, এখন বিশ্বাস হয়েছে? তখন মেয়েটা বলল, নিলয় এরকম ছেলে? তাই তো বলি, কতদিন ধরে কেন এত অজুহাত দেখায়। আজকে আমাকে নিয়ে ঘুরতে যেতে বলেছিলাম, কিন্তু সে বলল আজকে নাকি তার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। এই তার ইম্পর্টেন্ট কাজ? দাঁড়া তুই, আজ তোকে প্রেম করার মজা বোঝাচ্ছি। তখন শ্রাবণী সেখান থেকে চলে আসলো আর যাবার সময় তার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আর পরে নিলয়ের সাথে কি হয়েছিল সেটা জানার দরকার নেই, মানে এখন আসল কাহিনীটা বলি। নিলয়ের সাথে শ্রাবণীর ব্রেকআপ হয়ে গেছে। তখন শ্রাবণী বাসায় এসে কান্না করতে থাকে আর সে বুঝতে পেরেছে সে কত বড় ভুল করতে যাচ্ছিল। তখন 2-3 দিন কলেজে যায় না শ্রাবণী। আর এদিকে সৌরভের আজকে হাসপাতাল থেকে রিলিজ হবে, তাই সৌরভ আজকে খুব খুশি, কারণ তাকে আর হাসপাতালের মতন জেলখানায় থাকতে হবে না। কিন্তু আসার সময় ডাক্তার আমাকে 2 মাসের বেড রেস্ট দিল। এটা শুনে আমার আবার মন খারাপ হয়ে গেল। তবুও তো হাসপাতাল থেকে রিলিজ দিয়েছে। তারপর একটা গাড়ি করে আমাকে বাসায় নিয়ে আসলো। এখনও ঠিকমতো হাঁটতে পারি না, কেউ দৌড়লে তারপর হাঁটতে পারি। ডাক্তার অনেক ওষুধ লিখে দিয়েছে, সেগুলো খেতে হয়। আজকে সজলকে কল দিয়েছি আমার জন্য সিগারেট নিয়ে আসতে। আর অন্যদিকে শ্রাবণী সৌরভের কথা আজ হঠাৎ করে মনে পড়ল। ছেলেটা কত ঘুরেছে আমার পিছে, কিন্তু আমি তাকে না বুঝে একটা চিটারকে ভালোবাসলাম। না, আমি আগামীকালই কলেজে যাব। হয়তো এখন সৌরভ কলেজে আছে, তার সাথে আমি কথা বলবো। আর এদিকে সজল আমার জন্য সিগারেট নিয়ে আসলো। তবে একটা কথা, আমি যে সিগারেট খাই সেটা হাসপাতালে থাকতে আম্মু বুঝে গিয়েছিল, তাই এখন সিগারেট লুকিয়ে খেতে হয় না, তবে কারোর সামনে খাই না। এভাবেই চলছে আমার দিন। আজকে শ্রাবণী কলেজে আসলো আর এসে আমরা যেখানে বসে আড্ডা দিতাম সেখানে আসলো, কিন্তু সেখানে গিয়ে দেখলো আমি ওদের সবাই সেখানে আছে। তখন শ্রাবণী জিজ্ঞেস করলো আমার কথা, কিন্তু সবাই বললো আমি কলেজে আসি নাই। তখন শ্রাবণী মন খারাপ করে চলে আসলো। আজকে সে খুব করে সৌরভকে মিস করছে। তখন শ্রাবণী মনে মনে ভাবলো, আমি হয়তো সৌরভকে ভালোবেসে ফেলেছি, কিন্তু সৌরভকে আমি পাবো কোথায়? হয়তো আগামীকাল আসবে। এভাবেই আশায় তার দিনগুলো কাটতে লাগলো, কিন্তু আমি তো কলেজে আসছি না। তখন শ্রাবণী শুয়ে শুয়ে কান্না করছে আর বলছে, সব আমার দোষ। সেদিন যদি আমি ওকে চড় না দিতাম, তাহলে হয়তো আজ সে কলেজে আসতো। হয়তো সেই দিন এর কষ্টে সে এই কলেজ থেকে চলে গেছে। কিন্তু আমি তো সৌরভকে ভালোবেসে ফেলেছি, কিন্তু তাকে আমি বলবো কি করে? আর তাকে পাবোই বা কোথা থেকে? সে তো কলেজে আসছে না। এখন কি তাহলে সৌরভকে আমার ভালোবাসার কথা বলতে পারবো না? আর এদিকে আমি ঘরে বন্দি থাকতে থাকতে আর ভালো লাগে না, নিজেকে কেমন যেন মনে হয়। তাই আজকে একজনকে সাথে নিয়ে আমাদের বাসার পাশে ছোট্ট নদীর কাছে গিয়ে বসলাম। সেখান থেকে ছোট্ট একটা রাস্তা চলে গেছে। সে রাস্তা ধরে কত মানুষ হাঁটছে, কেউ একা, কেউ আবার তার মনের মানুষটাকে সাথে নিয়ে। আর আমি তাদের চলে যাওয়া দেখতে লাগলাম। আবার কবে এই রাস্তা ধরে আমি হাঁটতে পারবো জানি না, তবে এখন খুব ইচ্ছে করে এসব রাস্তায় হাঁটতে, কিন্তু নিজের পায়ে তো আর সেই জোর নেই। এভাবে ঘরে বন্দি আর নদীর তীরে বসে থেকে দিনগুলো কাটছে। এখন আর তেমন শ্রাবণীর কথা মনে পড়ে না, তবে সিগারেট খাওয়া আজও ছাড়তে পারিনি আমি। এভাবেই একটা মাস কেটে গেল। আজ আমি হাঁটতে পারছি। আপনারা ঠিক শুনেছেন, আপনাদের দোয়ায় আজ আমি হাঁটতে পারছি, তবে সেটা খুঁড়িয়ে খুঁড়িয়ে, তবুও তো হাঁটতে পারছি। তবে ডাক্তার বলেছে 6 মাস এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু আমার তো আর ঘরবন্দি ভালো লাগছে না, তাই আমি ভাবছি আগামীকাল আমি কলেজে যাব। কতদিন হলো কলেজে যাই না, আজকে 3 মাস হয়েছে। আমার পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, কত মানুষকে দেখি না, তবে আগামীকাল কলেজে যাব। তাই আমি সাগরকে কল দিলাম আর বললাম, দোস্ত আগামীকাল কলেজে আসছে রে। দোস্ত সত্যি বলছিস? এই তোকে না ডাক্তার বললো 2 মাস বেড রেস্ট থাকতে, তবুও তুই? দোস্ত বাসায় থাকতে থাকতে ভোর হয়ে গেছে। এভাবে আর কিছুদিন চললে হয়তো আমি দম আটকে মারা যাব, তাই আগামীকাল কলেজে যাচ্ছি। তখন সাগর কলেজে ছিল, সে গিয়ে রনি সজল সবাইকে বলল যে আমি আগামীকাল কলেজে আসছি। আর এদিকে শ্রাবণী কেমন যেন শুকিয়ে যাচ্ছে, তাকে দেখলে এখন কেমন যেন চেনা যায় না। আমি যে কলেজে আসবো এই কথাটা শ্রাবণী জেনে গেল, তাই সে মনে মনে চিন্তা করলো, সৌরভের কাছে আমি আগামীকাল ক্ষমা চাইবো আর তাকে আমার ভালোবাসার কথা বলবো। আর এদিকে আজ হঠাৎ করে আমার
কেন যেন শ্রাবণীর কথা মনে পড়ে গেল। কলেজে গেলেই হয়তো তার সামনে আমার পড়তে হবে, নিলয় আর শ্রাবণী ভালোবাসা দেখতে হবে, কিন্তু আমি তো এসব দেখতে পারবো না, কারণ আমি শ্রাবণীকে ভালোবাসতাম। তবে এখন তার জন্য মনের ভিতরে একটা ঘৃণার জন্ম নিয়েছে। এভাবেই সেই দিনটা কেটে গেল। রাতে আম্মুকে বললাম যে আমি আগামীকাল থেকে কলেজে যাব, কিন্তু তিনি প্রথমে রাজি হলেন না। তখন আমি বললাম, দেখো আম্মু, বাসায় এভাবে বসে থাকতে ভালো লাগে না, একটু হাঁটাহাঁটি করলে পা ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। তখন আম্মু রাজি হয়ে গেল। তখন আমি খাবার খেয়ে মেডিসিনগুলো খেলাম, তারপর রুমে এসে ফোনে গান ছেড়ে শুয়ে পড়লাম। এরপর কখন যে ঘুমিয়ে গেছি জানি না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, তারপর খাবার খেয়ে মেডিসিন খেলাম আর কলেজের জন্য রেডি হতে লাগলাম। রেডি হয়ে একটা রিক্সা নিয়ে কলেজের গেটের সামনে আসলাম। আজ খুব ভালো লাগছে। এতদিন কেমন বদলে গেল এলাকাটা, মনে হচ্ছে 5 বছর পর আসলাম আমি এই এলাকায়। কলেজের গেটের সামনে দাঁড়ালাম। কত ছাত্রছাত্রী ভেতরে কেউ বসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, আবার কেউ কেউ বা নিজের মনের মানুষের সাথে বসে তাদের কথা বলছে। আজ নিজেকে এই কলেজে নতুন নতুন লাগছে। তারপর আস্তে আস্তে ভেতরে ঢুকলাম আর সোজা প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। স্যার আমার ব্যাপারে সবকিছু জানে, তাই স্যারের রুমে গেলাম, অনুমতি নিয়ে ভিতরে গেলাম। প্রথমে স্যার আমাকে চিনতে পারে নাই, পরে সবকিছু খুলে বললাম। তখন স্যার বলল, ও হ্যাঁ সৌরভ, তোমার কথা আমি শুনেছি। তা তোমার পায়ের অবস্থা কেমন? স্যার এখন মোটামুটি ভালো। তারপর স্যারের সাথে আরও কিছু কথা বললাম, তারপর বাইরে হলাম ক্লাসরুম যাওয়ার জন্য। আর এদিকে আজ শ্রাবণী খুব সুন্দর করে সেরেছে, কলেজে আসছে শুধু সৌরভের জন্য। আজ শ্রাবণী সৌরভকে তার ভালোবাসার কথা বলবে, তাই সে রেডি হয়ে কলেজে আসলো। গেট দিয়ে ঢুকে সোজা ক্লাসরুমে গেল। আর এদিকে আমি, সাগর, সজল তাদের সাথে বসে আমাদের আড্ডাখানে আড্ডা দিচ্ছি আর জিজ্ঞেস করছে এতদিন কলেজে কেন আসে নাই। আর তখন সাগর বলে, আরে তোরা জানিস না, সৌরভ বিয়ে করেছে, তাই এতদিন বাসা থেকে বের হয় নাই। শ্রাবণী ক্লাসে এসে আমাকে সাগরকে খুঁজে না পেয়ে সে সোজা চলে আসলো আমরা যেখানে আড্ডা দেই সেখানে, কারণ সে জানে আমরা কোথায় থাকি। আমরা সবাই মজা করছিলাম, হঠাৎ কারো ডাক শুনে পেছনে করলাম আর যাকে দেখতে পেলাম তাকে দেখে তো আমি অবাক। শ্রাবণী এখানে, তাও আবার আমাকে রাখছে, ব্যাপার কি? তখন শ্রাবণী আমার কাছে আসলো আর বলল, কেমন আছে সৌরভ? জি আমি ভালো আছি। তার দিকে একবার চেয়ে আমি চোখ সরিয়ে নিলাম। তখন শ্রাবণী বলল, একটু সাইডে আসো তো সৌরভ, তোমার সাথে কিছু কথা আছে। না, এখানে বলেন, আমার সমস্যা আছে। আসো প্লিজ, কিছু দরকারি কথা আছে। তখন আমি সাগরকে বললাম আমাকে টান দিয়ে উঠিয়ে দে, কারণ আমি মাটিতে বসেছিলাম আর মাটিতে বসলে উঠতে গেলে কষ্ট হয়। তখন সাগর আমাকে টান দিয়ে উঠালো। এটা দেখে শ্রাবণী একটু অবাক হলো। তখন আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে লাগলাম তার সাথে। তখন শ্রাবণী জিজ্ঞেস করলো, তোমার পায়ে কি হয়েছে? আর এতদিন কলেজে আসোনি কেন? একটু সমস্যা ছিলাম তাই আসি নাই। কিন্তু তুমি এভাবে হাঁটো কেন? আমি বলছি সৌরভ কেন এরকম করে হাঁটে? তোমার সেই দিনটার কথা মনে আছে, যেদিন তুমি সৌরভকে অপমান করেছিলে, সাথে থাপ্পড়ও মেরেছিলে? সেই দিন বিকেলে তার সাথে ঘটে যায় এক নির্মম ঘটনা, যেটা বদলে দেয় তার পুরো জীবন। সেদিন তোমার কাছ থেকে অপমানিত হয়ে সেই কষ্ট ভোলার জন্য সে ব্রিজে গিয়েছিল। তারপর সেখানেও গিয়ে তোমার কথা সে ভাবতে থাকে, আর ভাগ্যের পরিহাসে একটা ট্রাক তার এই পায়ের ওপর দিয়ে যায়। তখন তার অবস্থা কেমন হয়েছিল জানো? আর তারই বা অবস্থা কেমন হয়েছিল? তারপর তাকে সব বলে সাগর। তখন আমি তার দিকে তাকিয়ে দেখি তার চোখে দিয়ে জল গড়িয়ে পড়ছে আর নিচের দিকে তাকিয়ে আছে। তখন শ্রাবণী কাঁদো কাঁদো গলায় বলল, তাহলে এতদিন আমাকে এই কথাগুলো বলনি কেন? নিষেধ করেছিলাম বলতে, কারণ আমি চাই না আমার কারণে কারো সুন্দর মুহূর্তগুলো নষ্ট হয়ে যাক, তাই নিষেধ করেছিলাম। জানি না সৌরভ, তুমি আমাকে কখনো ক্ষমা করবে কি না। আমার কারণে আজ তোমার এই অবস্থা। প্লিজ আমাকে মাফ করে দাও। মা, আরে আপনাকে মাফ করবো কিসের জন্য? আপনি তো ভুল কিছু করেন নাই, আর দোষটা আপনার না। আপনি তো বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন না, আমার সেটা বোঝা উচিত ছিল। কিন্তু আমি কি করেছি? আমি আপনাকে বিরক্ত করেছি, আর এটা আমার ভাগ্য ছিল, তাই হয়েছে। আপনি আমাকে এখানে কেন ডেকেছেন সেটা বলেন। সেই দিন আমি তোমার ভালোবাসা বুঝি নাই, কিন্তু বিশ্বাস করো, তুমি যখন থেকে কলেজে আসা বন্ধ করে দিয়েছো, তোমাকে দেখতে না পেয়ে কি যেন একটা মিস করেছিলাম। কত খুঁজেছি নিজেও জানি না। তোমার বন্ধুদের কাছে থেকে তোমার জানার চেষ্টা করেছি তোমার কথা, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারেনি। আস্তে আস্তে বুঝে গেছি তুমি আমার জীবনে কতটা জুড়ে ছিলে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সৌরভ। প্লিজ আমাকে তোমার বুকে একটু ঠাঁই দাও। কথা দিচ্ছি কখনো কষ্ট পেতে দিব না তোমাকে। ভালোবাসা নীলু কি ছেড়ে চলে গেছে? তাই হয়তো আমার কাছে আসছেন, তাই না? তবে ভালো থাকবেন।
আমি এমনিতেই ভালো আছি, তাই প্লিজ আমাকে আমার মতো থাকতে দেন। এটা বলে আমি সেখান থেকে চলে আসলাম। আর শ্রাবণী পেছনে কি করছে সেটা আর ঘুরে দেখে নাই। আমি একটু বলি, শ্রাবণী কি করছে? এখন সে সেখানে বসে কান্না করতে থাকে। আমার এই অবস্থার জন্য নিজেকে দায়ী করছে সে। তখন পিছন থেকে আমাকে ডাকতে থাকে আর বলে, প্লিজ সৌরভ, আমাকে মাফ করে দাও। কিন্তু আমি না শোনার বান করে চলে আসলাম। এরপর আমি ক্লাসে চলে আসলাম আর ক্লাস করতে লাগলাম। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, শ্রাবণী এখনো ক্লাসে আসে নাই, হয়তো নিলয়ের সাথে ঘুরতে গেছে। একটা কথা তখনও সৌরভ জানে না যে নিলয়ের সাথে যে শ্রাবণীর ব্রেকআপ হয়েছে ওই সময় এমনিতেই বলেছে। আর এদিকে শ্রাবণী কান্না করতে করতে মাথা ব্যথা করেছে, তাই সে একটা রিক্সা নিয়ে বাসায় চলে যায়। যাওয়ার সময় তখন তাকে শুধু ভাবাতে থাকে সেই দিনটার কথা, যেদিন সৌরভ তাকে অনুরোধ করেছিল কিন্তু তাকে সে অপমান করেছিল এবং চর মারে। কিন্তু তাকে কেন সেই দিনটার কথা ভাবাচ্ছে? এভাবে সে বাসায় পৌঁছে যায় আর আমিও ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম আর ভাবতে লাগলাম শ্রাবণীর কথাগুলো আর মনে মনে হাসতে লাগলাম। যখন আমি তাকে চাইতাম তখন সে আমাকে দুই চোখে দেখতে পারতো না, আর আজ আমি তাকে চাই না, ভুলে যেতে চাই আমার সেই অতীতগুলো, কিন্তু আজই সে আমাকে তার ভালোবাসার কথা বলতে আসছে। না, আমি তাকে ভালোবাসতে পারবো না, তাকে ভুলে যাব। ভুলে যাব। তারপর আমি ফ্রেশ হয়ে খাবার খেলাম আর ট্যাবলেটগুলো খেলাম। এভাবেই সেই দিনটা কেটে গেল। আর শ্রাবণী বাসায় কী করছে সেটা না হয় নাই বললাম, কারণ সেটা আপনারা বুঝতেই পারছেন। পছন্দের মানুষকে তার ভালোবাসার কথা বলার পর যখন তাকে ফিরিয়ে দেই তখন মানুষ কী করে। এভাবেই সেই দিনটা কেটে গেল। পরদিন আবার কলেজে গেলাম, কিন্তু আজ শ্রাবণীকে দেখলাম না, হয়তো আসে নাই, নয়তো নিলয়ের সাথে আছে, তাতে আমার কি। এভাবে সেই দিনও কেটে গেল। পরদিন শ্রাবণী কলেজে আসলো আর আমাদের আড্ডায় এসে বসলো আর আমাকে বলল, সৌরভ কেমন আছো? জি আমি ভালো আছি। তোমার পা কি ভালো হয়েছে? জি মোটামুটি। সে যে প্রশ্ন করছে আমি তার উত্তর দিচ্ছি, আর এর চেয়ে বেশি কথা বলছি না। এটা থেকে শ্রাবণী বলল, আচ্ছা সৌরভ, আমাকে কি ক্ষমা করা যায় না? আপনি তো কোনো ভুল করেন নাই আর অপরাধও করেন নাই, তাহলে কিসের ক্ষমা করব? প্রতিশোধ নিচ্ছ তাই না? আরে কিসের প্রতিশোধ নিচ্ছি? তখন আমি সজলকে বললাম, ভাই তুই কি একটু বোঝা। থাক, আমি বুঝতে পেরেছি। তবে শেষে একটা রিকোয়েস্ট করব, অতীতগুলো ভুলে কি আমাকে তোমার আপন করা যায় না? না, করা যায় না, কারণ কারোর জন্য ভালোবাসা মন থেকে আসে আর সেটা হারিয়ে গেলে আর তাকে ভালোবাসা যায় না। তখন শুধু ঝগড়া থাকে সম্পর্কে আর আমার লাইফটা এলোমেলো। আমি চাই না আপনি আমার জীবনে আসেন, আমি এভাবেই ভালো আছি। এটা বলে আমি আর সেখানে বসে নাই, চলে আসলাম ক্লাসরুমে। আমার পিছিয়ে পিছিয়ে তারাও ক্লাসরুমে আসলো। এভাবেই চলতে লাগলো দিনগুলো। কলেজে যাচ্ছি আসছি, এখন পা মোটামুটি ভালো হয়ে গেছে, মানে খুঁড়ি আর হারতে হয় না, একটা স্বাভাবিক মানুষের মতো করে হারতে পারি। তবে এখন মাঝে মাঝে শ্রাবণী আমাকে আর তারা ভালোবাসার কথা বলতে আসে, বাট আমি পাত্তা দিই না। তবে এখন খুব একটা আসে না, হয়তো নতুন কাউকে পেয়েছে, তাতে আমার কি। আমি এভাবেই ভালো আছি আর এভাবেই থাকতে চাই। এর ভিতরে আরো একটা মাস চলে যায়। আজ কলেজ থেকে আসার পর আম্মু বলল, এই তোর মামাতো বোনের যে বিয়ে সেখানে যেতে হবে, তোকে যে 2 দিন আগে যেতে বলেছিল সেটা মনে আছে? আমার মনে আছে, বাট বিয়ের ডেটটা মনে ছিল না। তাহলে আগামীকাল সকালে রেডি হয়ে চলে যাস। তারপর আমি আবার আমার রুমে চলে আসলাম আর ভাবতে লাগলাম, অনেকদিন পর অনেক মানুষের সাথে হয়তো একটু আনন্দ করতে পারবো। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। সকালে ঘুম থেকে উঠে রেডি হতে লাগলাম। 2 দিন থাকতে হবে সেখানে, তাই কিছু কাপড় নিলাম যাতে সেখানে কোনো সমস্যা না হয়। ফ্যামিলির সবাই বিয়ের দিন যাবে, আমাকে আগে যেতে বলেছে, তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বাসে করে মামার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। একটু পর সেখানে পৌঁছে গেলাম। মোটামুটি বাসা সাজানোর কাজ প্রায় শেষের দিকে। ওখানে গিয়ে সোজা মামার রুমে গেলাম। তখন মামা আমাকে বলল, কি রে সৌরভ, তোর এখন আসার কথা ছিল? আমি তোকে বলেছিলাম বিয়ের 1 সপ্তাহ আগে আসতে, আর তুই এখন আসলি? মামা আমার মনে ছিল না বিয়ের কথা। আম্মু গতকাল বললো তখন মনে হয়েছে। তখন আরো কিছু কথা বললাম, তখন মামা বলল, আচ্ছা ফ্রেশ হয়ে আয়, খাবার খাবো। তখন ফ্রেশ হতে গেলাম আর তখন মামির সাথে দেখা। তখন মামি যা বলল, আচ্ছা সৌরভ, তোমাকে আমি কবে আসতে বলেছি সেটা খেয়াল আছে? তুমি জানো তোমার কোনো ভাই নেই, তোমার মামা একা মানুষ, সে কিভাবে এত কিছু সামলাবে? মামি সত্যি বলতে আমার মনে ছিল না বিয়ের কথা, আর আজকেও আসা হতো না যদি আম্মু মনে করে না দিত। আচ্ছা বুঝতে পারছি, তবে এখন কিন্তু তোমার মামাকে একটু হেল্প করতে হবে। বুঝতেই তো পারছো বিয়ে বাড়ি বলে কথা। এখন যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রেডি করছি। তখন আমি চলে আসলাম ফ্রেশ হতে। কতদিন পর মামার বাসায় আসলাম। মামা কত করে বলে, কিন্তু আমার ভালো লাগে না। তখন ফ্রেশ হয়ে খাবার খেলাম আর মামা আর আমি কিছু কেনাকাটা করার জন্য বেরিয়ে পড়লাম। আগামীকাল বিয়ে,
তাই এখন একটু কাজ বেশি। কেনাকাটা শেষ করে আবার মামার বাসায় আসলাম। ও হ্যাঁ, আজ তো হলুদ দেবে। একটু আগে লিমা আপু ডাক দিল, মানে যার আজকে বিয়ে, আমার মামাতো বোনের। তখন আমি তার রুমে গেলাম। তখন সে আমাকে বলল, কিরে সৌরভ, তুই সেই সকালে আসলি আর একটাবারও আমার সাথে দেখা করলি না কেন? আর তোর কি আজকে আসার কথা ছিল নাকি? সরি আপু, আসলে এসে মামার সাথে কিছু কেনাকাটা করতে বাজারে গিয়েছিলাম, আর আজকে আসার কথা ছিল না, কিন্তু আমার মনে ছিল না, তাই আজকেই আসলাম। কিন্তু এখন কেন ডাকলে সেটা বলো। তোর মনে আছে তুই বলতি আমার বিয়ের সময় নাকি তুই নাচবি, তাই আজকে কিন্তু তোকে নাচতে হবে। তখন মুখটা কালো করে আমার পায়ের দিকে তাকালাম। তখন আপু বলল, ও সরি, তোর পায়ে তো সমস্যা, আমার মনে ছিল না। তখন আমি সেখান থেকে চলে আসলাম। এভাবে হলুদ দেওয়ার সময় হয়ে আসলো, সবাই হলুদ দিচ্ছে আর আমি ফটো তুলছি। হঠাৎ ভিড়ের মাঝে একটা ছবি তুললাম। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। তা দেখি বিয়ে বাড়ি, কত মানুষ কত দিকে তাকাতেই পারে। তখন আমি আবার আমার কাজ করতে লাগলাম, কিন্তু বারবার লক্ষ্য করছি মেয়েটা শুধু আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু কেন? মেয়েটা তার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। এমনভাবে তাকাচ্ছে মনে হচ্ছে আমি তার খুব পরিচিত, কিন্তু আমি তো মেয়েটাকে আগে কখনো দেখিনি। একজন একজন করে সবাই হলুদ দিতে গেল, মেয়েটাও গেল হলুদ দিতে। তখন আমি একটা পিক তুললাম। পিকটা অবশ্য খুব সুন্দর হয়েছে। মিষ্টি করে একটা হাসি দিয়েছিল মেয়েটা। একটু পর আমিও গিয়ে হলুদ দিয়ে আসলাম। একটু পর হলুদের অনুষ্ঠান শেষ হয়ে গেল। আমি একটা চেয়ারে বসে আমার তোলা পিকগুলো দেখতে লাগলাম। হঠাৎ মেয়েলি কণ্ঠে একজন বলে উঠল, হ্যালো। তখন তাকিয়ে দেখে সেই মেয়েটা, যে কিনা আমাকে ফলো করছিল, মানে তাকিয়েছিল। তখন আমি বললাম হাই। তখন মেয়েটা বলল, আমার নাম রমা, আপনার? একটা কথা, যাকে নিয়ে গল্প লেখা হচ্ছে সে হিন্দু সম্প্রদায়ের, তাই মেয়েটার নাম রমা। আপনাদের বোঝার স্বার্থে বা আমি মুসলিম ছেলে বলে আমার মতো করে লিখেছি। আমার নাম সৌরভ। তা আপনার নামটা কিন্তু অনেক সুন্দর। ধন্যবাদ। আচ্ছা, আপনি লিমা আপুর কি হন? লিমা আমার মামাতো বোন। ও আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলি? বলেন। আচ্ছা, আপনি যে পিকটা তুলেছেন বা আজকে যতগুলো পিক তুলেছেন সেগুলো কি আমাকে দেওয়া যাবে? সমস্যা নেই, আপনার ফোনটা দেন। তখন মেয়েটা আমাকে ফোনটা দিতে যাবে, তখনই মামা এসে হাজির। তখন মামা বলল, সৌরভ, এদিকে আয় তো, একটু দরকার আছে। আচ্ছা মামা, আসতেছি। তখন আমি রমাকে বললাম, আচ্ছা পিকগুলো আপনাকে পরে দেব, কেমন? এখন আসি। মেয়েটাকে আর কিছু বলতে না দিয়ে আমি চলে আসতে লাগলাম। তারপর মামার সাথে কিছু কাজ করলাম। এভাবে চলে গেল সেই দিনটা। পরদিন আপুর বিয়ে। বিয়েটা আমার মতো করে, মুসলিমদের বিয়ের মতো করে লিখতেছি। ও যে বলে না, নিজেদের আত্মীয় বা নিজেদের বিয়েতে কোথাও একটু মেয়ে পটাবো, সেটা করতে পারি না, খালি কাজ করতেই হয়। 11টা বেজে গেছে, এখনো গোসল করতে পারলাম না। একটু পর উপরওয়ালা রহম করলো, মানে গোসল করতে গেলাম। গোসল করে রেডি হয়ে ক্যামেরাটা হাতে নিয়ে ছবি তুলতেছি। হঠাৎ আবার সেই মেয়েটাকে দেখতে পেলাম। আমাকে দেখে কোনো কথা বললো না, তাতে আমার কি, আমি আমার মতো করে চলে আসলাম। একটু পর লক্ষ্য করে দেখলাম মেয়েটা আবার আমার দিকে তাকিয়ে আছে। আমি যাওয়া মাত্র মেয়েটার চোখে আমার চোখ পড়ে গেল। মেয়েটার সাথে সাথে চোখ সরিয়ে নিল, মনে হয় লজ্জা পেয়েছে। তখন আমি আমার মতো করে পিক তুলতে লাগলাম। তখন সেই মেয়েগুলো এসে বলতে লাগলো, হাই সৌরভ, আমাদের একটা উপকার করতে পারবে? কিন্তু আমি তো কোনো সমাজ সেবক না। তবুও আপনারা যেহেতু বলেছেন, তাহলে কি আর না করা যায় বলেন? কি উপকার করতে হবে? এই তো বেশি কিছু না, আমাদের কয়েকটা ছবি তুলে দিবেন। আপনি তো ভালো ছবি তুলেন, তাই বললাম আর কি। আচ্ছা দাঁড়ান। তখন আর কি, তাদের ছবি তুলতে লাগলাম। বাবারে, মেয়েরা কি পোজ দেয় রে! জিহ্বা বের করে, টুট বাঁকা করে, কোমর বাঁকা করে। আমি ছবি তুলতে তুলতে বিরক্ত হয়ে গেছি, কিন্তু তবুও তাদের শেষ হয় নাই। তখন আমি বললাম, আপনাদের পিক তোলা কিন্তু হয়ে গেছে। তখন তাদের মাঝে থেকে একটা মেয়ে বলে উঠলো, ভাইয়া এমন করেন কেন? আমাদের একা একটা করে ছবি তুলে দেন। মনে মনে আল্লাহ আমারে বাঁচাও। তখন আর কি তাদের পিক তুলে দিতে লাগলাম। এখন মোটামুটি রমার সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। এভাবে বিয়েটা হয়ে গেল। বিকালে মামাদের বাসার পাশে একটা গাছের নিচে বসে আছি আর আমার তোলা পিকগুলো দেখতে লাগলাম। হঠাৎ রমা এসে বলল, সৌরভ কি করো? ও তুমি? এই তো তেমন কিছু না, এই পিকগুলো দেখতে লাগলাম। তখন সে বলল, আচ্ছা দেখি পিকগুলো। তখন সে আমার হাত থেকে মোবাইলটা নিল আর ফোনের স্ক্রিনে তাকিয়ে একবার আমার দিকে তাকালো। তখন আমি একটু উকি দিয়ে দেখলাম, আরে ওর পিকটা স্ক্রিনে বসছে। তখন হয়তো সে মনে করে যে আমি তার পিকটা দেখছিলাম, কিন্তু না, সবগুলো একসাথে দেখছিলাম, তাই হয়তো একসাথে হয়ে গেছে, তবে আমি দেখি নাই। তখন সে আমাকে বলল, আচ্ছা তোমার কি জিএফ আছে, মানে তুমি কি রিলেশন করো? না, আমি রিলেশন করি না। দেখো সৌরভ, আমি
সরাসরি কথা বলতে পছন্দ করি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন ভেবেছিলাম তোমাকে আমার ভালোবাসার কথা বলে দেব, কিন্তু পরে ভাবলাম না, তোমাকে একটু যাচাই করা উচিত। মানে তুমি কেমন পোলা সেটা আমার তো জানা দরকার ছিল, আর আমি জেনেও গেছি। সো আই লাভ ইউ সৌরভ। এটা বলে সে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি কি বলি সেটা সে শুনতে চাচ্ছে। আর এদিকে আমি কি বলবো বুঝতে পারছি না। জীবনে একটা মেয়েকে ভালোবেসেছিলাম আর সে আমার ভালোবাসার মূল্য দেয় নাই। আর যখন সে বুঝলো আমার ভালোবাসা, তখন তার প্রতি আমার আর ভালোবাসা না, ঘৃণার জন্ম নিয়েছে। তখন রমা বলল, কি হলো সৌরভ, কিছু তো বলো। তখন আমি মনে মনে ভাবলাম মেয়েটাকে দেখে মনে হচ্ছে আমাকে সত্যি ভালোবাসে, আর আমারও যেহেতু জিএফ নেই তাহলে তো আর সমস্যা নেই। তবে মেয়েটা কিন্তু অনেক সুন্দর। তখন আমি বললাম, তোমাকে দেখো আমার ভালো লেগেছে, তাই আমরা রিলেশনটা করতে পারি। তারপর কি হয়েছে সেটা আর না বলি। তখন আমরা একে অপরের নাম্বার নিলাম, আর তখন বাসায় চলে আসলাম। এভাবে চলতে লাগলো আমার দিনগুলো। মামার বাসায় 2 দিন থেকে আমাদের বাসায় চলে আসলাম। এখন আমাদের ফোনে অনেক কথাই হয়, রাতের পর রাত তার সাথে কথা বলে চলে যায়। তবে নেশা করাটা ছাড়তে পারি নাই। এখনো প্রতিদিন 1 প্যাক সিগারেট আমার লাগে। একদিন মনে মনে ভাবলাম, না, রমাকে সব সত্যিটা বলা উচিত। মানে আমি যে একটা নেশাখোর ছেলে সেটা তাকে বলা উচিত, নয়তো পরে যদি সমস্যা হয়। তাই ভাবলাম আজকে তাকে সব বলে দেব। যেই বাবা সেই কাজ। রমাকে কল দিলাম আর বললাম, জান, তোমার সাথে আমার কিছু কথা ছিল যেগুলো বলা খুব দরকার। শোনা, বলো। আচ্ছা, তোমার নেশাখোর ছেলেদের কেমন লাগে? মানে তাদের কি তুমি পছন্দ করো? হঠাৎ এরকম প্রশ্ন কেন? আর আমি নেশাখোর ছেলেদের দেখতে পারি না। ও, তাহলে মনে হয় আমাদের রিলেশনটা আর থাকবে না, কারণ আমি নেশাখোর। কি, তুমি নেশা করো? আমি নেশা করি, আর সেটা আমার খুব ভালো লাগে। তখন রমা যা বলল, দেখো সৌরভ, আমি তোমাকে ভালোবাসি, তাই আমি চাই তুমি সারা জীবন আমার সাথে থাকবে। আর তার জন্য তোমাকে এই বাজে নেশা ত্যাগ করতে হবে। আর তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি এবং থাকবো সারা জীবন। তার এই কথাগুলো শুনে আমার ব্যথাটা যেন কেমন করে উঠল। এই প্রথম কেউ হয়তো আমাকে সত্যিকারের ভালোবাসলো। খুব আনন্দ হচ্ছিল তার কথাগুলো শুনে। তখন রমা বলল, আচ্ছা, তুমি কি আমার জন্য হলেও এসব ছাড়তে পারবে না? নাহলে কিন্তু আমাকে পাবে না। মনে মনে কি বলবো বুঝতে পারছি না। তখন শুধু মুখ দিয়ে এইটুকু বের হয়েছিল, পারবো আমি, আমাকে পারতে হবে। রমা একটা মিষ্টি হাসি দিয়ে, এই তো আমার বাবুটা। আচ্ছা, এখন বাই, কয়েকদিন পরে দেখা করবো, কেমন? তারপর সে কলটা কেটে দিল। আর আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম এখন থেকে নেশা করা ছেড়ে দেবার চেষ্টা করব। নেশায় অভ্যস্ত হতে হয়তো 2-1 দিন লাগে, কিন্তু সেটা ছাড়তে কিন্তু 2 মাসও লেগে যায়। আবার অনেকে ছাড়তেও পারে না শত চেষ্টার পরেও। যাই হোক, এসব ভেবে আমার লাভ নেই। পরের দিন রেডি হয়ে কলেজে গেলাম, আর কলেজে গিয়ে সবার সাথে আড্ডা দিতে লাগলাম। তখন আমি বললাম, দোস্ত, তোদের ভাবি পেয়ে গেছি তো। ভাবি পেয়ে গেছিস মানে কি? আরে বাল, তোদের ভাবি পেয়েছি, বুঝতেছিস না? কিসের ভাবি? আরে বাল, বেশি কথা না বলে ট্রিট দিবি চল। আর সচলকে তুই সারা জীবনেও বোঝাতে পারবি না, তাই চল ট্রিট দিবি। দিব তো, কিন্তু সেটা একেবারে বিয়ের পর। শালা, জীবনের প্রথম একটা প্রেম করলি আর তুই ট্রিট দিবি না? এটা কিন্তু হয় না দোস্ত, চল এখনই। তখন আর কি, তাদেরকে ট্রিট দেওয়ার জন্য যেতে হবে। আপনারাও আমার সাথে আসতে পারেন, সবাইকে একসাথে না হয় ট্রিট দেব। বিয়ে খেতে তো পারবেন কিনা জানি না, তাই প্রেম করার সময় না হয় দিয়ে দিলাম। যাওয়ার সময় সামনে শ্রাবণীর সাথে দেখা। সে আমাকে দেখে বলল, হারে বৃষ্টি সৌরভ, কোথায় ছিলেন এতদিন? কলেজেও আসলেন না, কল দিলেও ধরেন নাই। বিয়ে বাড়িতে গিয়েছিলাম আমার মামাতো বোনের বিয়েতে। ও ভালো তো। তা এত খুশি খুশি লাগছে কারণ কি? এতদিন তো কেমন মন মরা হয়ে থাকতে। তখন সাগর বলে উঠল, বন্ধু, আমার এই প্রথম প্রেমে পড়েছে, তাও আবার বিয়ে বাড়িতে গিয়ে, ভাবা যায়? তাই একটু খুশি। আর আমাদের ট্রিট দিতে যাচ্ছে, তুমিও চলো শ্রাবণী। তখন দেখলাম শ্রাবণীর হাসি মুখটা নিমিষে কালো হয়ে গেল। কালো মেঘের ছায়া নেমে আসলো তার মুখে। তখন শ্রাবণী বলল, না, তোমরাই যাও, আমার একটু কাজ আছে। এটা বলে শ্রাবণী আমার দিকে একবার তাকিয়ে আবার চলে যেতে লাগলো, আর আমরাও যেতে লাগলাম আমাদের গন্তব্যে। তারপর বন্ধুদের ট্রিট দিলাম। শালারা আমার, থাক বলবো না, আমারই তো বন্ধু। এরপর আবার কলেজে আসলাম আর ক্লাসরুমে গেলাম। আর একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে শ্রাবণী আজকে এমন মনমরা হয়ে আছে, কিন্তু তাতে আমার কি? আমার কষ্টগুলো তো সে বুঝে নাই, তাহলে আমি কেন শুধু শুধু তার কষ্ট বুঝতে যাব? এইভাবে কয়েকটা ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম আর রমাকে কল দিলাম। রমা কল ধরে বলল, কেমন আছো জান? ভালো জান, কি করো? সেটা বাদ, আগে বলো আজকে সিগারেট কয়টা খাইছো?
মাত্র 2টা খাইছি এখন পর্যন্ত, তবে চেষ্টা করছি ছাড়ার জন্য। চেষ্টা করলে তো হবে না, ছাড়তে হবে। আর তুমি সারাদিনে কয়টা সিগারেট খাও সত্যি করে বলবে কিন্তু। তোমার সাথে আমি কখনো মিথ্যা বলছি বলো? 1 প্যাকের মতো খাই। আজকে সারাদিনে কয়টা খাবে? জানি না, তবে কম খাওয়ার চেষ্টা করব। আমি বলে দিচ্ছি, যদি 10 পিসের কম খেতে পারো তাহলে সেদিন দেখা করবে। সেদিন তোমার জন্য একটা সারপ্রাইজ থাকবে। কি সারপ্রাইজ গো বেবি? সেটা কি তোমাকে বলে দেবো নাকি? এখন ভাবো তুমি কি করবে। চেষ্টা করবো জান তোমার কথা রাখতে। তারপর আরও কিছু কথা বললাম, বিএফ জিএফ যা বলে তা আর কি। তার সাথে কথা বলা শেষ করে একটা সিগারেট খেলাম। এভাবে সেই দিনটাও কেটে গেল। আজ 24 ঘন্টায় মাত্র 4 পিস সিগারেট খেয়েছি, যেটা করতে আমার অনেক কষ্ট হয়েছে। তবুও রমাকে আমি হারাতে চাই না। ভালোবাসি তো আমি তাকে, আর আমি এটাও জানি সেও আমাকে ভালোবাসে। আর অন্যদিকে শ্রাবণী বাড়িতে গিয়ে কান্না করতে থাকে। আজ তার সব আশা শেষ হয়ে গেল। সৌরভ তার ভালোবাসাটা বুঝলো না, হারিয়ে ফেললো সে সৌরভকে। আর তাকে কখনো কোনো দিন ডিস্টার্ব করবো না, সুখে থাকুক। আমি না হয় আমার মতো করেই থাকি। এসব ভাবছে আর নীরবে কান্না করছে। আর এদিকে সৌরভ তো এখন সুখেই আছে তার ভালোবাসার মানুষটাকে নিয়ে। রমা কল দিল সৌরভকে, আর তারা তাদের প্রেম আলাপ করতে লাগলো। তখন সৌরভ জিজ্ঞেস করলো, আচ্ছা জান, আমরা দেখা করতেছি কবে? যেদিন তুমি এই সব বাজে জিনিসগুলো আর ছুবে না সেদিন দেখা করবো তোমার সাথে, আর হাতে হাত রেখে হাঁটবো কোনো এক নদীর তীরে। কিন্তু আমি তো চেষ্টা করে যাচ্ছি। এখন সারাদিনে মাত্র 3 থেকে 4টা সিগারেট খাই, তবে সেটাও ছেড়ে দেবো। প্লিজ এখন দেখা করো বেবি, তোমাকে দেখতে খুব ইচ্ছা করতেছে। না, আমি যেটা বলেছি সেটাই। তখন আমি বললাম, এই যে সিগারেটের প্যাকেট ফেলে দিলাম জানালা দিয়ে, আর খাবো না। যদি খুব খেতে ইচ্ছা করে তবে একটা খাবো। এটা বলে ফেলে দিলাম সিগারেটের প্যাকেট বাইরে। তখন রমা বলল, এই তো আমার কলিজাটা। আচ্ছা ভাই, পরে কথা বলবো, এখন কেউ আসছে। এটা বলে সে কলটা কেটে দিল। আর আমি শুয়ে রইলাম বিছানায়, কিন্তু ঘুম আসছে না কেন। খুব সিগারেট খেতে ইচ্ছা করছে, কিন্তু সিগারেট তো বাইরে ফেলে দিয়েছি। এত রাত, এখন কি সিগারেট পাবো কোথায়? আর শালা সিগারেট না খেলে আজকে আর ঘুম আসবে না। এখন সিগারেট আনতে হলে বাইরে যেতে হবে, আর এত রাতে বাইরে গেলে যদি বুথে ধরে, শালা বুথে ধরলে ধরুক, তবু আমার সিগারেট খেতে হবে। তাই দরজা খুলে আবার সিগারেট আনতে গেলাম বাইরে। তারপর কোনো রকম সিগারেট নিয়ে রুমে আসলাম আর সিগারেট খেতে লাগলাম। তারপর ঘুমিয়ে গেলাম। পরদিন রেডি হয়ে কলেজে গেলাম। আজকে আর শ্রাবণীকে দেখছি না, হয়তো আসে নাই। এখন শ্রাবণীর কিছু কথা আপনাদের বলি। শ্রাবণী আজ খুব সুন্দর করে সাজতেছে, কারণ তাকে আজ দেখতে আসবে বর পক্ষ। হ্যাঁ, তারা অনেক দিন ধরে বিয়ের কথা চলছে, বাট সে না করে দিত, অপেক্ষা করতো একটা মানুষের জন্য। কিন্তু আজ আর অপেক্ষা করে কোনো লাভ নেই। তাই সে তার বাবা মাকে বলে দিয়েছে সে বিয়েতে রাজি। তাই আজ দেখতে আসবে তাকে। আর এদিকে আমার রমার সাথে ভালোই কাটছে তাকে পাওয়ার জন্য। আজ আমি নেশা ছেড়ে দিচ্ছি। খারাপ ছেলেটাও আজ ভালো হয়ে যাচ্ছে। ভালোবাসাটা কি অদ্ভুত, তাই না? কেউ ভালোবাসার মানুষের জন্য অন্ধকারের জীবন থেকে আলোতে ফিরে আসছে, আবার কেউ বা আলোকিত জীবন থেকে অন্ধকারে চলে যাচ্ছে। হ্যাঁ, এটাই ভালোবাসা। কেউ পায় আর কেউ হারায়। যাই হোক, আমি সেদিনের মতো ক্লাস করে বাসায় চলে আসলাম আর একটু মাঠে আসলাম। আজ কতদিন পর মাঠে এসেছি নিজেও জানি না। মাঠে খেলা হচ্ছে, সেটাই বসে দেখতে লাগলাম। এলাকার মানুষের সাথে খুব ভালো লাগছে। খেলাটা ইচ্ছা করছে মাঠে নেমে সবার সাথে একটু ফুটবল খেলি, কিন্তু সেই সৌভাগ্য আমার আর নেই। ডাক্তার বলে দিয়েছে আমি যেন কখনো ফুটবল না খেলি, কিন্তু আমার প্রিয় খেলাই ছিল ফুটবল। কিন্তু আজ আমার হাত পা বাঁধা, মাঠের বাইরে বসে খেলা দেখতে হবে। এভাবে দিনটা কাটলো। রাতে শুয়ে আছে আর রমার ফোনে ট্রাই করছি, কিন্তু বারবার ব্যস্ত দেখাচ্ছে। কিন্তু এত সময় কার সাথে কথা বলে বুঝলাম না। 10 বার কল দেওয়ার পরও একই কথা। নাম্বারটি এখন ব্যস্ত আছে, অনুগ্রহ করে একটু পর চেষ্টা করুন। আমার তো মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। কি এমন কথা বলে বা কার সাথে বা বলে? আর তখনই আমার ফোনটা বেজে ওঠে। আমি তাড়াতাড়ি করে ফোনটা হাতে নিলাম আর ভাবলাম হয়তো রমা কল দিয়েছে আমাকে, কিন্তু আমার ভাবনায় পানি ঢেলে শ্রাবণী কল দিল। তখন আমি কল ধরতে ধরতে কেটে গেল। কিন্তু শ্রাবণী আমাকে এত রাতে কল দিল কেন, এটা ভাবতে ভাবতে আবার কল আসলো, আর সাথে সাথে আমি রিসিভ করলাম আর আমি হ্যালো বললাম। তখন শ্রাবণী বলল, কেমন আছো সৌরভ? আমি ভালো আছি, কিন্তু এত রাতে? সরি ডিস্টার্ব করার জন্য। আসলে তোমার সাথে আমার কিছু দরকারি কথা ছিল, তাই কলটা দিলাম। বলো, কি বলবে? তখন শ্রাবণী যা বলল, আমার বিয়ে ঠিক হয়েছে, হয়তো আগামী সপ্তাহে আমার বিয়ে। কংগ্রাচুলেশন। ধন্যবাদ। আচ্ছা সৌরভ, তুমি কি এখন আমাকে সত্যি একটু ভালোবাসো না? ভালোবাসতাম একসময়, পাগলের মতো ভালোবাসতাম, কিন্তু তখন আমাকে পাত্তা দেও নাই, বরং অপমান করেছ।
তাই এখন হারিয়ে গেছে তোমার জন্য আমার ভালোবাসা। এখন কি আমাকে তোমার আপন করে নেওয়া যায় না? সরি, আমার জিএফ আছে, আর ছেলেটা ভালো হলে বিয়ে করে নিতে পারেন। এটা বলে কলটা কেটে দিলাম। আর তখনই রমার কল আসলো। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, এত সময় কল বিজি ছিল কেন? আসলে আমি ফ্রেন্ডের সাথে আজকে কথা বলছি। তা আজকে কয়েকটা সিগারেট খাইছো তুমি? 2টা খাইছি আজকে। চলো না আমরা দেখা করি। আমি কি বলেছিলাম তোমাকে? যেদিন তুমি সিগারেট খাওয়া ছাড়তে পারবে সেদিন দেখা করব, এর আগে না, ওকে? কিন্তু আমি তো চেষ্টা করছি। আগে 1 প্যাকেট সিগারেট খেতাম, কিন্তু এখন 2টা খাই। এটাও ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি। তাই চলো আমরা দেখা করি, তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে। আচ্ছা ঠিক আছে, আগামীকাল বিকালে আমরা দেখা করব। আর জায়গাটার ঠিকানা আমি মেসেজ করে পাঠিয়ে দেব, তবে কখন আর সিগারেট খাওয়া যাবে না। আচ্ছা বেবি। তারপর তার সাথে আরও কিছু কথা বলে কলটা কেটে দিলাম আর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে শপিং মলে গেলাম, কারণ সে আমাকে বলেছিল নীল পাঞ্জাবি পরে দেখা করতে। আর আমারও নীল রং অনেক পছন্দ, সেটা আমার পাঠকরা সবাই জানে। তাই শপিং মলে গিয়ে একটা পাঞ্জাবি কিনলাম আর চুল কাটিয়ে বাসায় চলে আসলাম। সেদিন আর কলেজে যাইনি। এভাবে সকাল পেরিয়ে বিকাল হয়ে আসলো, আর আমিও যেতে লাগলাম রমার দেওয়া ঠিকানায়। কিন্তু কেন যেন রাস্তাটাই শেষ হচ্ছে না। মনে হচ্ছে সারাদিন ধরেই গাড়িতে বসে আছি, খুব অস্থির লাগছে। একটু পর গিয়ে আমার গন্তব্যে পৌঁছালাম, মানে রমার দেওয়া ঠিকানায় আসলাম। সামনে তাকিয়ে দেখি একটা নদী, আর সেখানে অনেক কাপলরা আছে। তাদের মাঝে আমার রমা কোথায় সেটাই খুঁজে পাচ্ছি না। তখন আমি রমাকে কল দিলাম। রমা কল ধরে বলল, তুমি আসছো? আচ্ছা একটু সামনের দিকে আসো। তখন আমি আরও সামনের দিকে যেতে লাগলাম, আর সামনে তাকিয়ে দেখলাম একটা ব্রেঞ্চে নীল শাড়ি পরে একটা মেয়ে বসে আছে। কেন যেন মনে হচ্ছে এটাই আমার রমা, তাই তার সামনে গেলাম। আমাকে দেখে সে দাঁড়ালো। তাকে দেখে মনে হচ্ছে সদ্য আকাশ থেকে নেমে আসে নীল পরি। নীল শাড়ি, হাতে নীল চড়ি, কপালে টিপ টুটে হালকা করে লিপস্টিক। তাকে যদি আমার কোনো পাঠক দেখতো তাহলে নিশ্চিত পাগল হয়ে যেত, এটাই ধারণা আমার। কিন্তু না, আমার পাঠকরা তো এমন না, তারা খুব ভদ্র। তাই না পাঠকরা? তখন আমি তার কাছে গেলাম আর ওই ব্রেঞ্চে দুজনেই বসলাম। তখন আমি বললাম, কেমন আছো রমা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আজ কিন্তু তোমাকে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ, তোমাকেও সুন্দর লাগছে। তা আজকে কয়টা খাইলাম? এখন পর্যন্ত একটুও খাই নাই, এটা বলছি। পরে তখন রমা একটু হাসি দিল আর আমার হাতে হাত রাখলো। তখন রমা বলল, আমাকে ভালোবাসো? অনেক ভালোবাসি। কতটুকু ভালোবাসো? জানি না, কিন্তু যেদিন তোমার ফোন বিজি পেয়েছিলাম, বিশ্বাস করে খুব খেতেছিলাম। তোমাকে ভালোবাসি বলে আজ আমি নেশা করে ছেড়েছি, শুধুমাত্র তোমার জন্য। এটা বলা মাত্র সে আমাকে সেখানে জড়িয়ে ধরলো আর ঠাস করে একটা কিস করলো। কোথায় করলো সেটা কিন্তু বলবো না। তারপর রমা বলল, চলো আমরা হাঁটি। তখন তার হাত ধরে নদীর তীরে হাঁটতে লাগলাম। খুব ভালো লাগছিল তখন। আমার ফিলিংসগুলো আমি বুঝাতে পারবো না। এই প্রথম নিজের মনের মানুষের সাথে হাঁটতেছি। তখন রমা বলল, আচ্ছা সারা জীবন আমাকে এভাবে ভালোবাসবে তো? বাসবো সারা জীবন। তারপর তার সাথে সন্ধ্যা পর্যন্ত থাকলাম। তারপর তাকে একটা গাড়িতে উঠে আমিও চলে আসলাম। আজ এই দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। তখন আমি বাসায় চলে আসলাম। সেদিন রাতে আর তার সাথে কথা হয় নাই। পরদিন কলেজে আসলাম আর দেখলাম শ্রাবণীও আসছে। আমাকে দেখে সে একটু সাইড দিয়ে চলে গেল। তাতে আমার কি, আমিও তো চাই সে আমাকে ভুলে যাক। আজ তার জন্য আমার এই অবস্থা। তাকেও ভালোবাসতাম জীবনের চেয়েও বেশি। কই, তখন তো বুঝে নেই আমার ভালোবাসা। এখন কেন আসছে তার ভালোবাসা দেখাতে? ও, নীল থেকে ছেড়ে যাওয়ার পর আমার জন্য ভালোবাসা উপচে পড়ছে। তারপর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। আজ সারাদিন একটা সিগারেটও খাই নাই, একবারও মনে পড়ে না সিগারেটের কথা। এভাবে দিনটা চলে গেল। আজও রাতে রমার নাম্বার বিজি দেখাচ্ছে, কিন্তু কেন? কার সাথে তো কথা বলে সে? আমার তো মাথা টেনশন কাজ করছে, কি করবো বুঝতে পারছি না। তাই শুধু অপেক্ষা করছি আর ছোটো ছোটো করে কল দিচ্ছি। বিজি বলার সাথে সাথে কল কেটে দিচ্ছি যাতে সে বুঝতে না পারে। এভাবে পাক্কা 1.5 ঘন্টা পর ঢুকলো। তারপর সে কল রিসিভ করলো। তখন আমি তাকে বলতে লাগলাম, এই কার সাথে এত সময় কথা বললি? হ্যাঁ, তুমি এত রেগে যাচ্ছ কেন? আরে আমার খালামণি কল দিয়েছিল আর তার সাথে আম্মু কথা বললো। আর তুমি তো বলেছিল, বুঝতে পারছো, বোনের সাথে কথা শুরু করলে আর শেষ হয় না, তাই লেট হয়েছে। প্লিজ ভুলে যাও, রাগ করো না। আর তুমি যেমনটা ভাবছো তেমনটা কখনো হবে না, কারণ আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তখন আমি মনে মনে ভাবলাম, এখন তো তাকে বিশ্বাস করা যার কোনো উপায়ও দেখছি না। আর এটাও তো সত্যি, খালা যদি কল দেয় আর সেটা যদি কোনো রকম আম্মুর কাছে যায় তাহলে তো আর 2 ঘন্টার নিচে আসেই না। তাই তখন আমি তাকে বললাম, আচ্ছা রমা, তুমি আমাকে কোনোভাবে ঠকাচ্ছ না তো? তুমি এসব কি বলো সৌরভ? তোমাকে আমি ভালোবাসি,
আর ভালোবাসি বলে তোমার বাজে নেশাগুলো ছাড়ালাম, আর তুমি আমাকে বলছো আমি তোমাকে ঠকাচ্ছি। আমাকে তো বিশ্বাস করো না। যেদিন বিশ্বাস করবে সেদিন নক দিও। এটা বলে কলটা কেটে দিল। তখন আমি আবার তাকে কল দিলাম, কিন্তু সে তো কল রিসিভ করছে না, বারবার কেটে দিচ্ছে। তখন আমি তাকে মেসেজ করলাম, প্লিজ শোনা আমার কলটা রিসিভ করো। তখন আবার তাকে কল দিলাম আর রিসিভ হলো। তখন সে বলতে লাগলো, কি বলবে বলো। তখন আমি এটা বলেছিলাম, কারণ আমি তোমাকে কখনো হারাতে পারবো না, বিশ্বাস করো, জীবনের থেকেও বেশি ভালোবাসি তোমাকে, তাই ওই কথাটা বলেছিলাম। তখন রমা 2 মিনিট চুপ ছিল, পরে সে বলতে লাগলো, অনেক ভালোবাসো আমাকে, তাই না? অনেক। তারপর তার সাথে আরও কিছু কথা হলো, তারপর কল কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। এরপর থেকে মাঝে মাঝে তার কল বেজে পেতাম, জিজ্ঞেস করলে নানা অজুহাত দেখাতো। জানি না কার সাথে কথা বলে, আদৌ কি আমাকে সে সত্যি কথা বলে নাকি সেও আমাকে ঠকাচ্ছে জানি না, কিন্তু আমি তো তাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। এভাবে চলতে লাগলো আমার ভালোবাসা। হঠাৎ 2 দিন ধরে তার ফোন বন্ধ, কোনো সাইড দিয়ে তার সাথে যোগাযোগ করতে পারছি না। ভেতরটা কেমন মুচড়ে দিয়ে উঠলো, জানি না কেন এত কষ্ট হচ্ছে, কিন্তু কেন তার ফোন বন্ধ দেখাচ্ছে? কোথায় গেল সে? কার কাছ থেকে খুঁজবো তাকে? নাকি আবার মামার বাসায় যাব? ও হ্যাঁ, ওখানে সাকিব নামের একটা ছেলে আছে যার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। রমার সম্বন্ধে তার কাছ থেকে জানতে পারি। তখন তাকে কল দিলাম, সে কলটা রিসিভ করলো। ভালো মতো জিজ্ঞেস করে তাকে বললাম, ভাই রমার কোনো খবর দিতে পারবেন আমাকে? কিন্তু রমার খবর দিয়ে আপনি কি করবেন? ভাই বলেন দিবেন কিনা? আরে ভাই দিব না কেন, কিন্তু রমার সাথে আপনার কিসের সম্পর্ক? ভাই আপনাকে বিশ্বাস করে বলছি, রমা আমাকে না করেছিল তাদের এলাকার কাউকে যাতে না বলে, তাহলে তার সমস্যা হবে। আর আমি আপনাকে বিশ্বাস করি তাই বলছি। আমার আর রমার মধ্যে একটা সম্পর্ক চলছে, আর খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। কি ভালোবাসা, তাও রমাকে? কি হলো ভাই, হাসছেন কেন? সাহায্য না করলে ভালো বলে দেন, এখানে হাসার কি আছে? আমাকে জোকার নাকি? আরে ভাই রাগ করছেন কেন? আসলে তখন সাকিব যা বললো সেটা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। কি বলে এই ছেলে? না আমি বিশ্বাস করি না, আমার রমা এরকম করতেই পারে না। আসলে তখন সাকিব যা বললো সেটা আপনাদের কিভাবে বলবো, কারণ আমি নিজেই তো বিশ্বাস করতে পারছি না। আমার রমা তো এরকম মেয়ে না। আচ্ছা আপনাদের বলি, সাকিব না হয় কি বলেছে, আর সেটা শুনে সৌরভের এত কষ্ট কেন পাচ্ছে? আসলে ভাই কথাটা যে কিভাবে বলি, রমার বিয়ে হয়ে গেছে, তার একটা রিলেশন ছিল আপনাকে ছাড়া, সেটা আমি আগে জানতাম না। গতকাল সে ওই ছেলেটার সাথে পালিয়ে বিয়ে করে ফেলেছে। এখন আপনারা হয়তো বুঝতে পারছেন সৌরভ তখন এত কষ্ট কেন পাচ্ছিল। এই কথাগুলো শুনে সৌরভ কিছু বলার মতন শক্তি খুঁজে পাচ্ছিল না, শুধু এতটুকু বলেছে মজা করার আর জায়গা পাও না নাকি? ভাই আমি কেন আপনার সাথে মজা করব, যা সত্যি তাই বললাম। এখন বাকিটা আপনার ইচ্ছে, বিশ্বাস করলে করবেন আর না করলে নাই। তখন আমি ফোনটা কেটে দিলাম। কি বলবো, সে বাসা খুঁজে পাচ্ছি না, যাকে জীবনের থেকে বেশি ভালোবাসতাম, আর সে এমনভাবে ধোঁকা দিবে বুঝতে পারে নাই। 2 চোখ দিয়ে ওজোরে পানি পড়তে লাগলো, আর সেই দিনগুলোর কথা মনে পড়তে লাগলো, যেদিন সে আমাকে তার ভালোবাসার কথা বলেছিল। কত স্বপ্ন দেখিয়েছিল সে আমাকে, আর আজ সেই স্বপ্নগুলো পূরণ করছে হয়তো অন্য কেউ। আজ বুকের ভেতর যেন কিরকম লাগছে, জানি না বাঁচবো কিনা, তবে খুব খারাপ লাগছে। এটা কি সেই মেয়েটা যার জন্য রাতের পর রাত জাগতাম শুধু তার ফোনের অপেক্ষায়? এটা কি সেই মেয়েটা যার জন্য নেশা করাটা ছেড়েছিলাম শুধু সে পছন্দ করে না বলে? এটা কি সেই মেয়ে যে হাজারো স্বপ্ন দেখাতো, আজ সেই স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল? হারিয়ে গেল একটা ছেলে বেঁচে থাকার ইচ্ছা। না আর থাকতে পারবো না সিগারেট ছাড়া। যার জন্য ছেড়ে দিয়েছিলাম আজ সে তো অন্য কারো হয়ে গেছে। কিন্তু আমি কি এমন দোষ করেছিলাম? কেন সে আমার জীবনে আসলো, আর কেনই বা আবার হারিয়ে গেল? তারপর বাজারের দিকে যেতে লাগলাম। খুব খারাপ লাগছে, মনে হচ্ছে সিগারেট খেলে হয়তো ভালো লাগবে। এটাই আমাদের বর্তমান ছেলেমেয়েদের ধারণা, প্রেমের জায়গা গেলে সিগারেট খেলে নাকি মন ভালো থাকে। এটা কেমন কথা ভাই? এটা কেন করেন? যখন অনেক বেশি খারাপ লাগে তখন যান না একটু দূরে কোথাও ঘুরে আসেন, কেন শুধু শুধু নিজের জীবনটাকে নষ্ট করেন? যেই ভুলটা করেছে গল্পের নায়ক সৌরভ, সে ছ্যাঁকা খেয়ে নেশাটাকে তার জীবনসঙ্গী করে নিয়েছে। তখন সৌরভ বাজারে গিয়ে 1 প্যাক সিগারেট কিনে নিয়ে আসে, আর সেটা নিয়ে একটা মাঠে যায়, আর সেখানে বসে বসে একের পর এক সিগারেট খেতে থাকে, আর তার কষ্টগুলো সিগারেটের ধোঁয়াতে ওড়াতে থাকে। এভাবে তার দিনগুলো চলতে থাকে। তার বাবা মাও বুঝতে পারছে না তার এতটা পরিবর্তন কেন হয়েছে। তারা ভাবছে ছেলেটা হঠাৎ ভালো থেকে খারাপ হয়ে গেল কেন, রাত করে বাসায় ফিরতো না, কিন্তু আজ ছেলেটার আবার কি হলো, এরকম বিহেভ করছে কেন? রাত করে বাসায় ফেরে, অনেক পরিবর্তন ছেলের মাঝে। আগে সৌরভ সিগারেট লুকিয়ে খেত, মানে এলাকার কারোর সাথে খেত না, কিন্তু আজ থেকে রাস্তায় হেঁটে হেঁটে সিগারেট খাচ্ছে, আর লোকে বলছে
এই ছেলেটা তো ওকে ভালো ছিল, ভদ্র ছিল, কিন্তু এখন এরকম বেয়াদব হয়েছে কেন? রাস্তায় হেঁটে হেঁটে মুরব্বীদের সামনে সিগারেট খাচ্ছে। আজ দেখা হোক তার বাপের সাথে, ছেলেটার নামে বিচার দিব। আজ সৌরভ নিজের কষ্টটাকে লুকাতে গিয়ে সুইসাইড করতে চেয়েছিল, কিন্তু তার ফ্রেন্ড সেটা দেখে ফেলে আর করতে পারে নাই সুইসাইড। আজ শ্রাবণীর বিয়ে, হয়তো আজ রাতে আদর সোহাগে ভুলে যাবে সৌরভ নামের ছেলের কথা। আর রমার মতো কিছু বেইমান মেয়েদের কথা আর কি বলবো। আজ তো রমার মতো বেইমান মেয়েরা আদর সোহাগ নিতে ব্যস্ত, আর যাকে সে ঠকিয়ে এসেছে তার জীবনটা আজ নষ্ট হয়ে যাচ্ছে। হাজারো স্বপ্ন কেন দেখাতে হবে, আর কেনই বা সৌরভের মতো ছেলের জীবন নষ্ট করবে? এটাই কি আমাদের বর্তমান ভালোবাসা? তাহলে কেন করছে এমন ভালোবাসা যেখানে শুধু মিথ্যে দিয়ে গড়া হাজারো স্বপ্ন? কেন দেখতে হবে সৌরভের মতো ছেলেদের? সৌরভের বাবা আজ বাজার থেকে বাসায় আসতেছে, তখন এক চাচা তাকে ডাক দেয় আর বলে, কিরে তোর ছেলেটা দিন দিন এরকম হচ্ছে কেন? আগে আমাদের রাস্তায় দেখলে সম্মান দিত, কিন্তু এখন হাতে সিগারেট নিয়ে মুখের সামনে ধোঁয়া ছাড়ে। একটু শাসন কর ছেলেকে, নয়তো পরে আর সমাজে মুখ দেখাতে পারবি না। তখন সৌরভের বাবা বাসায় চলে আসে আর সৌরভকে ডেকে তার রুমে নিয়ে যায় আর বলে, কিরে, শুনলাম আজকাল তুই রাস্তায় হাঁটার সময় সিগারেট ধরি হাঁটিস, আবার মুরব্বীদের মুখের সামনে ধোঁয়া ছাড়িস। বাবা ঠিক শুনেছ, কিন্তু জানো তো বাবা, আমাদের সমাজের এই লোকদের কারণে আমাদের সমাজের এই অবস্থা। দেখো বাবা, ছোট ছোট বাচ্চারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, বা আমাদের মতো বয়সের ছেলেমেয়েরা যখন হেঁটে যায়, তখন তাদের মতো এলাকার মুরব্বীরা হাতে সিগারেট নিয়ে দেওয়াটা আমাদের মতো বাচ্চাদের দিকে দেয়। কই, তখন তো কেউ কিছু বলে না। আর এখন আমরা যখন তাদের সামনে দিয়ে খাই, তখন সেটা বেয়াদবি, তাই না? আর আমাদের এই শিক্ষাটা তো তারাই দিয়েছে। আমার মতো হাজারো ছেলে নষ্ট হচ্ছে শুধু তাদের কারণে, আর সেই দুষ্টও আমাদের, তাই না? আগে আমাদের সমাজকে পরিবর্তন করেন, তারপর আমাকে করতে আসবেন। তখন বাবা বলল, খুব পেকে গেছিস তাই না? অনেক বড় হয়ে গেছিস, আমার মুখে মুখে তর্ক করিস। ঠাস করে একটা মারলো আর বলল, আজ থেকে যদি তোকে আমি সব বাজে নেশা করতে বা শুনেছি, সেদিন তোর খবর করে ছাড়বো। এটা বলে আব্বু চলে যায়, আর আমিও আমার রুমে চলে আসলাম। হায়রে সমাজ, কি সুন্দর তাদের চিন্তা ভাবনা। আজ ভেতরটা কেমন করছে, কারণ আজকের এই বারটাতে আমি আর রমা নদীর পাড়ে ঘুরতে গেছিলাম। আর আজ এটাই হতো ভালোবাসা। শুনেছি ভালোবাসতে হলে নাকি প্রথমে কষ্ট জিনিসটা সহ্য করতে শিখতে হয়। এক বুক কষ্ট নাকি থাকে এই ভালোবাসা নামক খেলায়। আর আজ আমি সেটা বুঝতে পারছি, কষ্ট কাকে বলে। আজকেও আমি সেই নদীর ধারে যাব। রমা নামক বেইমান মেয়েটা নাই তো কি হয়েছে, নিজের কষ্টগুলো বলতে যাব সেখানে। তাই বিকেলে আমি সেই নদীর ধারে গেলাম। সেদিন খুব তাড়াহুড়ো করে গিয়েছিলাম, কারণ সেদিন রমা নামের কোনো এক বেইমান আমার জন্য অপেক্ষা করছিল। কিন্তু আজ কোনো তাড়া নেই। সেদিন হাতে ছিল একগুচ্ছ গোলাপ, আর আজ হাতে আছে সেই মরণবেদী সিগারেট, যেটা খেলে নাকি কষ্ট দূর হয়। সিগারেট ধরিয়ে হাঁটতে লাগলাম। চারদিকে কত কাপল হাত ধরে আসছে, কেউ বা আবার তার প্রিয় মানুষটার সাথে পছন্দের এক কোলে গান গাচ্ছে। জানি না এই গান গাওয়া ছেলেটা কবে আবার আমার মতো সিগারেটের প্যাকেট হাতে নিয়ে হাঁটে, জানি না সেই ছেলেটা কবে আবার আমার মতো বেয়াদব ছেলে নামটা উপাধি পায়। হাঁটতে হাঁটতে সেই ব্রেঞ্চের কাছে চলে গেলাম, যেখানে রমার সাথে বসেছিলাম। কিন্তু সেই ব্রেঞ্চটা আর খালি নেই, কোন এক কাপল সেখানে বসে আছে আর খুব মিষ্টি মিষ্টি কথা বলছে। তাই আমি সাইড দিয়ে চলে যেতে লাগলাম, কিন্তু বয়সটা কেমন যেন চেনা চেনা লাগছে। মনে হচ্ছে এই বয়সটার সাথে আমি খুব পরিচিত। তখন আমি সেই কাপলের দিকে তাকালাম, আর যাকে দেখতে পেলাম তাকে দেখে আমার চোখের পানি আর ধরে রাখতে পারে নাই। চোখের পানিটাও যেন কিরকম স্বার্থপর, নিজের জন্য না কেঁদে অন্যের জন্য কাঁদে। আপনারা তো বুঝতে পারছেন এখানে কে বসে আছে। আপনাদের ধারণাটাই ঠিক। এখানে রমা নামে সেই মেয়েরা বসে আছে, আর তার সাথে একটা ছেলে বসে আছে। হয়তো এটাই তার ভালোবাসার মানুষ। রমা আমাকে দেখে ফেলেছে, আমার টুটে সিগারেট, হাতে সিগারেটের প্যাকেট, আর দাঁড়িয়ে বুঝতে লাগলাম ছেলেটার সাথে হয়তো আমাকে মানায় না। কারণ ছেলেটা দেখতে আমার থেকেও হ্যান্ডসাম, চোখে কালো ফ্রেমের চশমা, মানি ব্যাগের কারণে ঠিকমতো বসতেও পারছে না। হয়তো এই কারণেই আমাকে ছেড়ে গেছে এই মেয়েটা। তখন আমি তাদের কাছে গেলাম আর গিয়ে সিগারেটটা হাতে নিয়ে বলতে লাগলাম, বাহ খুব সুন্দর লাগছে, কিন্তু আপনাদের ঠোঁটের কোণে একটু হাসি এনে। সত্যি এই কথাটা হয়তো হাসি মুখে বলছে, বিশ্বাস করেন। তখন আমার ভেতরটা বেড়ে যাচ্ছিল। তখন ছেলেটা বলতে লাগলো, ধন্যবাদ, কিন্তু আপনাকে তো আমি চিনলাম না। আমিও কিন্তু আপনাকে চিনি না, কিন্তু এতটুকু বুঝতে পারছি আপনি ওনার বয়ফ্রেন্ড, বর, যেটাই বলে না কেন এটা আপনি। আর আমি হচ্ছে এই রমা ম্যামের গল্পের সাইড নায়ক মাত্র, যাকে সে পুতুলের মতো নাচে আবার অন্য কোথাও চলে গেছে। তখন রমা বলতে লাগলো, সৌরভ কি হয়েছে? হ্যাঁ, চলে যেতে বলবেন? আর আমি এখানে থাকতে আসি নাই, চলে যাব, শুধু একটা কথা বলার জন্য এখানে আসছি।
জানেন, কোন এক মেয়ের জন্য এই সিগারেট নামক জিনিসটা ছেড়ে দিয়েছিলাম, শুধুমাত্র সে পছন্দ করে না বলে। রাতের পর রাত ওই মেয়েটার ফোনের অপেক্ষা করে রাত পার করে দিতাম। তার ফোনটা ব্যস্ত পেলে চোখের পানি বালিশে ভিজাতাম। জানেন, ওই মেয়েটার জন্য সমাজ আমার খুব সুন্দর একটা নাম দিয়েছে, বেয়াদব। খুব সুন্দর একটা নাম, তাই না? এখন আমাকে ছোট বড় সবাই বেয়াদব বলে ডাকে, কিন্তু এই বেয়াদব ছেলেটার পেছনে ফেলে আসে কাহিনীগুলো কেউ জানতে চায় না। জানেন, খুব কষ্ট হয়েছিল সেদিন, যেদিন ওই মেয়েটার ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আর পরে জানতে পারি মেয়েটা তার পছন্দের মানুষের সাথে বিয়ে করে নিয়েছে। খুব কান্না করেছিলাম সেদিন, হয়তো সেই মেয়েটা সেটা দেখতে পায় নাই। কিন্তু ভাইয়া, এসব আমাদেরকে কেন বলছেন? আমাদের সুন্দর মুহূর্তটা নষ্ট কেন করছেন? আপনার সাথে অনেক খারাপ হয়েছে, আর এমন মেয়েদেরকে ধিক্কার জানানো উচিত। তাদের জন্য আমার রমার মতো মেয়েদের অপমান হতে হচ্ছে। সরি, আপনারা আপনাদের সুন্দর মুহূর্তগুলো কাটান, আমি চলে যাচ্ছি। এটা বলে একটা সিগারেট হাতে নিয়ে আবার চলে যেতে লাগলাম। চোখের পানি আজ বাদ মানছে না, হার মেনে গেছে। এমন ভালোবাসার প্রতি তাদের সুন্দর মুহূর্তগুলো নষ্ট করে ফেলেছি আমি। এই জন্যই হয়তো সবাই আমাকে বেয়াদব বলে। তখন ছেলেটা বলতে থাকে, ছেলেটা হয়তো পাগল হয়ে গেছে ছাকা খেয়ে। হয়তো সে মেয়েটাকে অনেক ভালোবাসতো, আর মেয়েটা হয়তো তার ভালোবাসার দাম দেয়নি, চলে গেছে অন্য কারো কাছে। আর এদিকে আমি চোখের পানিগুলো মুছে চলে আসতে লাগলাম। হঠাৎ পেছন থেকে কারো ডাক শুনে দাঁড়িয়ে পড়লাম। পেছনে ফিরে দেখি রমা দাঁড়িয়ে আছে। আমি তার দিকে ফিরে চোখের পানিগুলো মুছে বলতে লাগলাম, আরে আপনি এখানে আসছেন কেন? আর আমি তো সরি বলেছি আপনাদের সুন্দর মুহূর্তগুলো নষ্ট করার জন্য। সরি সৌরভ। চলে আসতে লাগলাম, সরি বলতে আসছে আমাকে। ফিরে দিতে পারবে কো আমার সেই আগের সৌরভকে? এই বেয়াদব নামটা কি মুছে দিতে পারবে আমার লাইফ থেকে? জানি পারবে না, তাহলে আবার ক্ষমা? আমি তো এমনিতেই ভালো আছি। আজ আমি কয়েকটা কথা বলবো সৌরভকে। ভাই হয়তো আপনার জীবন থেকে বেয়াদব নামটা মুছবে না, কিন্তু আপনি চাইলেই কিন্তু বেয়াদব হয়েও আপনার বাবা মার মুখে হাসি ফোটাতে পারেন। চাইলেই কিন্তু ওই সিগারেট খাওয়া ছেলে থেকে ভালো একটা ছেলে হয়ে উঠতে পারেন, যেমনটা আপনার বাবা মা চেয়েছে। হয়তো কখনো কোনো মেয়েকে আর ভালোবাসতে চাইবেন না, কিন্তু এটা মনে রাখবেন, পৃথিবীতে সব মানুষ একরকম না, সব মেয়েরাও এক না। আমি দোয়া করব আপনার লাইফে এমন কেউ আসুক যে আপনার জীবনটা গুছিয়ে দিতে পারে, ফিরিয়ে আনতে পারে আপনার সেই আগের সৌরভকে। আর আপুদের একটা কথা বলবো, কারো মন নিয়ে কখনো খেলা করবেন না। শুধু আপুদের না, ভাইদেরও বলবো, একটা মন ভেঙে গেলে সেটা কখনো জোড়া নেয় না। খুব কষ্ট হয় তার ভালোবাসতে পারবেন না যদি, সেটা আগেই বলে দিলে ভালো, কিন্তু ভালোবাসা নিয়ে খেলা করবেন না। আর সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, সৌরভের জন্য দোয়া করবেন, সে যাতে ভালো হয়ে যায় আর আবার নতুন করে বাঁচতে পারে। আর সৌরভের কাছে আমার অনুরোধ, ভাইয়া প্লিজ এই নষ্ট জীবন থেকে ফিরে আসেন আর ভালোভাবেই বাঁচতে শেখেন। আজ আপনার খারাপ দিকগুলো নিয়ে আমার এই গল্প বলা, আমি চাই আপনার ভালো দিকগুলো নিয়ে একটা গল্প বলতে। পাঠকরাও সেই আশাই করছে। আমার এই গল্পটা লেখার উদ্দেশ্য একটাই, একটা ছেলে কেন খারাপ হয়ে যায়। তো আজকের গল্পটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।